আসসালামু আলাইকুম। ডিএমসিএন এই টিচার প্যানেলের পক্ষ থেকে তোমাকে প্রথমেই স্বাগত জানাই আমাদের নতুন মেডিকেল ব্যাচ 4.1 এর ওরিয়েন্টেশন লাইভে। অনেকদিন ধরে অপেক্ষা, কবে শুরু হবে আমাদের সেই পুরোদমে পড়াশোনা। আমি জানাই দিতে চাই যে আজকেই আমরা তোমাদের সামনে রুটিনটা পাবলিশ করব, কিভাবে মেডিকেলের প্রিপারেশন নিতে হবে, আমাদের প্ল্যান কি তোমাদের নিয়ে সবকিছুই তোমাদেরকে জানাবো। এবং এই লাইভটা আমরা সবার জন্যই ফ্রি করেছি, সবাই ক্লাসটা দেখতে পারবে। কিন্তু এটাই আসলে শেষ লাইভ ক্লাস যেটা ফ্রি হতে যাচ্ছে এই কোর্সের। পরবর্তীতে সব ক্লাসই কিন্তু আসলে আমাদের যে ক্লোজ গ্রুপ সেখানেই অনুষ্ঠিত হবে। স্টুডেন্টস, দেখো 24 ব্যাচ অনেক বেশি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছো এবং সত্যি কথা বলতে একটা একটা বিপজ্জনক কি বলবো সময়ে তোমরা পার করেছো। এখন তোমরা অ্যাডমিশনের জন্য স্বপ্ন দেখা শুরু করেছো, কাজ করাও শুরু করতে হবে। যারা মেডিকেলের জন্য স্বপ্ন দেখো, আমি মনে করি তোমাদের শুরুটা যদি ভালো হয়, শুরুটা যদি ইন্সপায়ারিং হয়, তাহলে ইনশাল্লাহ শেষটাও ভালো হবে। আর যারা এই শুরুটা ভালো মতো করতে পারবে না, যারা আরও 1 মাস 2 মাস পরে ভাববে যে এখন ভালো করে শুরু করা যায়, তারা আসলে কিন্তু পিছিয়ে পড়বে। তো তুমি যদি অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে থাকো, বিগ কংগ্রাচুলেশনস টু ইউ। কারণ আমাদের 9 তারিখ থেকে কিন্তু পুরোদমে ক্লাস হওয়া শুরু হচ্ছে এবং সেটা কিভাবে পড়বো না পড়বো সেটা তো কথা হবেই। আর আমার সাথে সব ভাইয়ারা দেখতে পাচ্ছ, সবাই খুব ব্যস্ত, কারণ এই লাইভটা আসলে সবাই শেয়ার করে দিচ্ছে। তুমি যদি চাও তুমিও একটু শেয়ার করে দিতে পারো, তোমার বন্ধুকে মেনশন করতে পারো যে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে যে কিভাবে পড়বো বা কি করব। কোর্সে জয়েন করার দরকার নাই, কোনো সমস্যা নেই, বাট এখানে একটা দারুণ গাইডলাইন থাকবে। তো নিঃসন্দেহে তোমরা সবাই দল বেঁধে এখানে জয়েন করতে পারো। আমরা আজকে এখানে আলোচনা করব আমরা কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিব, স্টেপ বাই স্টেপ চেকলিস্টটা কেমন হবে, একটা পরীক্ষার আগে ডেইলি এক্সামের আগে আমি কি কি জিনিস নিশ্চিত করব যেগুলো পড়ে আমাকে পরীক্ষাতে বসতে হবে। সেকেন্ডলি, পরীক্ষাটা কিভাবে দিব, পরীক্ষা দেওয়া একটা আর্ট। পরীক্ষা দেওয়াটা সবাই ঠিক মতো দিতে পারে না, সবাই টাইম ম্যানেজমেন্ট ভালো মতো করতে পারে না, আমরা সেগুলো নিয়েও কথা বলে ফেলবো। আজকের লাইফটা আসলে কেন ইম্পর্টেন্ট তোমার জন্য, এই কথাগুলো সবসময় আমাদের ক্লাসে বলার সুযোগ হবে না বা সময় হবে না। সো ডোন্ট মিস, জাস্ট এটাই বলবো যে ডোন্ট মিস। আগামী 1 ঘন্টা সময় তুমি আমাদের সাথে থাকো। শুধুমাত্র গায়ে বল থাকলেই যুদ্ধ জেতা যায় না, গায়ে শক্তি থাকলেই জেতা যায় না, কিছু স্ট্র্যাটেজি বা কিছু ট্যাকটিক্স দরকার হয়। আজকের এই ওরিয়েন্টেশন লাইফটা মেইনলি সেই ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি রিলেটেড। তো আই হোপ এভরিথিং ইজ ফাইন। তোমরা সবাই ঠিকঠাক মতো জয়েন করে ফেলেছো। যারা আমাদেরকে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা কথায় যাব, আমরা সব ভাইয়ারাই আছি, সবাই অংশ ধরে ধরে কথা বলবো, সাবজেক্ট ওয়াইজ কথা বলবো। আমরা কি রাহাত ভাইয়ের কাছে একটু যাবো কিনা, রাহাত ভাইয়ের কাছে একটু যাই তাইলে। রাহাত, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই কিছুক্ষণ ধরে আমি অনেক ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম? ফোন হাতে নিয়ে ধুমায়া শেয়ার করতেছি। সো তোমাদেরকেও আমি একটা কথাই অনুরোধ করব, ধুমায়া আগে এই লাইভটা শেয়ার করো। আজকের লাইভ ওরিয়েন্টেশন, এখানে আমরা একদম তোমাদের অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনের পুরা ইন ডিটেলস আলোচনা করব। অর্থাৎ আজকের লাইভে আমরা নিজেদের কোর্সের অলমোস্ট কোনো ধরনের মার্কেটিং বা কিছুই করব না, ঠিক আছে? আমরা কিছুই বলবো না। আমরা জাস্ট তোমরা কিভাবে মেডিকেল অ্যাডমিশন সবচেয়ে সর্বোত্তম উপায়ে প্রিপারেশন নিবা, পরীক্ষার স্ট্র্যাটেজি কিরকম হবে, পরীক্ষার হলে কোন কোন মেইন বই পড়বা, সহায়ক বই হিসেবে কিভাবে পড়বা, এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা চ্যাপ্টার কিভাবে পারফেক্টলি তুমি চেকলিস্ট বানিয়ে শেষ করবা। অর্থাৎ একটা চ্যাপ্টার তুমি নিজে কিভাবে বুঝবা যে তোমার পারফেক্টলি পড়া হয়েছে মেডিকেল অ্যাডমিশনের জন্য, সেগুলো নিয়ে শুধু আজকে আমরা আলোচনা করবো। আজকে আমরা আরটিডিএস নিয়ে খুব বেশি কথা আজকে বলবো না। আমরা বলবো না বারবার যে আমাদের কোর্সে ভর্তি হবে, এরকম টাইপের কথা আমরা খুবই কম বলবো। আজকের ক্লাসটা আসলে ওরিয়েন্টেশনটা পুরোপুরি আসলে গাইডলাইন, ঠিক আছে? তো একটু শেয়ার করে ফেলো, যারা কোর্সে ভর্তি আছো বা যারা ভর্তি নাই, কোনো সমস্যা নাই, এই ক্লাসটা সবার জন্য ওপেন। তো শেয়ার করে ফেলো। এই কথাগুলো শোনার জন্য যে আমাদের এখানে ভর্তি থাকতেই হবে এমন কোনো কথা নাই। তো শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে, অনেক বেশি উপকৃত হতে যাচ্ছ এই গাইডলাইন কথাগুলো শোনার পরে, ঠিক আছে? সরি। তো আসসালামু আলাইকুম। তো শুরুতেই ফার্স্টে কিন্তু আজকে রাহাত ভাই বলে দিছে যে আজকে কোনো ডাল ভাতের ব্যবসা হবে না, আজকে কিন্তু শুধুই গাইডলাইন হবে। ওকে, তোমরা চোখ রাখো আজকে গাইডলাইনে, এবং আস্তে আস্তে আমরা সবকিছু শেয়ার করব। আমরা কিভাবে আসলে একটা বই শেষ করতে পারি, একটা চ্যাপ্টার শেষ করতে পারি, পরীক্ষার স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত, সবকিছুই আসলে শেয়ার হবে আজকের লাইভে। সো রিজভি শুরু করো। জাদিদ কিছু। সো বাইরে তো বলেই দিল, এটা আসলে আজকে হবে জাস্ট তোমাদের রোড ম্যাপ, যে কিভাবে তোমরা গভর্নমেন্ট মেডিকেলে বা ডিএমসিতে, আজকে আমাদের গাইডলাইন হবে সম্পূর্ণটা ডিএমসির পথে। ডিএমসিএন ভাইয়েরা তোমাদেরকে ডিএমসির পথে একটা রোড ম্যাপ দেখাবে। তো এখানে আর কোনো কিছু না, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে শুনবা, ইনশাল্লাহ আমরা সফল হব। তো এটাই বলার আর কি।
আমি জাস্ট তোমাদেরকে শুরুতে তোমরা যে ব্যাপারগুলো জানা ব্যাপার দিয়ে শুরু করি, যে তোমাদের আসলে ইনস্ট্রাক্টর কারা হতে যাচ্ছেন বা কারা কি কোন টপিক পড়াচ্ছেন। অলরেডি আমাদের গ্রুপে কিন্তু আমরা রুটিন দিয়ে দিয়েছি, আমাদের যে পেইড গ্রুপটা রয়েছে সেখানে তোমরা রুটিন। আচ্ছা আচ্ছা, এখনই রিভিল হবে। আচ্ছা, আমরা জাস্ট এই লাইভেই প্রথম রুটিনটা দিব, এটার জন্য এখনো দেই নাই, রেডি হয়েছিল, তো এটা দিয়ে দেওয়া হবে। কারা ক্লাস দিবেন তোমরা বোধহয় জানো যে আমাদের বায়োলজি ডিপার্টমেন্টে কে কে আছেন। আমরা একটু দ্রুত আগায় যাবো, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই। এই ভাইয়াদেরকে তোমরা চিনে রাখো, কারণ আগামী 3-4 মাস ওনাদেরকে সহ্য করতে হবে। যা কিছু হোক, চড়াই উতরাই যা কিছু ঘটুক, তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তারা যেটা পড়াচ্ছেন, যাদেরকে দেখা যাচ্ছে না, তারা যেটা পড়াচ্ছেন সেটা আসলে আমাকে মানতে হবে, তারা যেটা বলতেছেন তারা সেটা আমাকে শুনতে হবে, এইটা তোমাকে কথা দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বায়োলজি ডিপার্টমেন্ট, আরেকবার একটু দেখা জাস্ট, এটা হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্ট। আমি একটু সরে যে জাস্ট তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। এখানে সবার নাম পরিচয় সুন্দর করে হচ্ছে বলা আছে, আমরা মোটেও সময় নষ্ট করব না। এরা হচ্ছে তোমাদের আমাদের দুরন্ত প্রয়াসে হচ্ছে বায়োলজি পড়াবেন। এবার আসো আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তোমরা এখানে নাম, নিচে হচ্ছে ডেজিগনেশন গুলা দেখতে পাচ্ছ, চেহারাগুলো একটু দেখতে পাচ্ছ। এরপরে আমাদের কোর্সে মেডিকেল কোর্সের হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টে কারা আছে তাদের তোমরা নাম, ডেজিগনেশন গুলা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে কারা আছে তাদের নাম এবং ডেজিগনেশন তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ। আমার সাথে হচ্ছে মইনুল ভাইয়াও আছে। মইনুল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, আর আমাকে তো তোমরা চিনোই। আমরা আছি ইংলিশ ডিপার্টমেন্টে। জিকে ডিপার্টমেন্টে হচ্ছে কারা কারা তোমাদের ক্লাস নিবে মেডিকেল অ্যাডমিশনে তাদের নাম দেখতে পাচ্ছ। আমার বন্ধু ডক্টর সাদি এবং আমার জুনিয়র জাদিদ আছে জিকেতে। এরপর আমাদের অনুশীলনী সলভ ক্লাস, অর্থাৎ অনুশীলনী সলভ ক্লাস কারা কারা হচ্ছে নিবে তাদের নামও তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমার বন্ধু মারিফুল আছে, ডক্টর মারিফুল হচ্ছে এএফএমসি থেকে পড়াশোনা করেছে, অর্থাৎ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। তোমাদের মধ্যে যদি কেউ এএফএমসি নিয়েও যদি জানতে চাও, মারিফুল তাদেরকে খুব ভালো মতো একটা গাইড করতে পারবে। সাথে তুরাব আছে এবং ইউষা আছে, আমাদের 2 জুনিয়র। এবার আসো আমরা মেইন গাইডলাইনে আসলে পর্বগুলা, ওরিয়েন্টেশনের মেইন যে জিনিসগুলো আসলে তোমরা যার জন্য অপেক্ষা করছিলা, যে মেডিকেল অ্যাডমিশনের জন্য আসলে মেইন বই কোনগুলা পড়বো, ঠিক আছে? এগুলো অলরেডি তোমরা জানো, তারপর আমি একবার বলে দেই, তোমরা এটা একটু মাথায় রাখো বা তোমরা চাইলে একটু খাতায় লিখে নিতে পারো, এটা তোমরা নাম জানো অলরেডি। প্রথমে আসো হচ্ছে বায়োলজি। তো বায়োলজির মেইন বইটা হচ্ছে তোমরা পড়বা উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র, যেটা সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই, মেইন বই। আর প্রাণীবিজ্ঞান যেটা হচ্ছে বায়োলজি দ্বিতীয় পত্র, সেটা হচ্ছে গাজী আজমল স্যারের বই, ঠিক আছে? আমি আবার তোমাদেরকে একটু আরেকবার বলি, আমি আরেকবার করে রিপিট করতেছি। তাহলে উদ্ভিদ বিজ্ঞান তাহলে কার বই পড়বা? আবুল হাসান স্যারের বই। আর প্রাণীবিজ্ঞান আজমল স্যারের বই, ঠিক আছে? এটা হচ্ছে বায়োলজির মেইন বই। এবার আসো কেমিস্ট্রি ফার্স্ট পেপার হাজারি স্যারের বই, কেমিস্ট্রি সেকেন্ড পেপার হাজারি স্যারের বই, অর্থাৎ কেমিস্ট্রি 2 পেপারই তোমরা হাজারি স্যারের বইটা হচ্ছে পড়বা, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো ফিজিক্স ফার্স্ট পেপার ইসাক স্যারের বই, ফিজিক্স সেকেন্ড পেপার এটাও ইসাক স্যারের বই, অর্থাৎ ফিজিক্স 2 পেপারই তোমরা ইসাক স্যারের বইটা হচ্ছে পড়বা বা আমরা আমাদের মেডিকেল কোর্সে হচ্ছে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আবার একটু কি বলবো, তাহলে ফিজিক্স 2 পেপারই ইসাক স্যারের বই, কেমিস্ট্রি 2 পেপারই হাজারি স্যারের বই, বায়োলজি ফার্স্ট পেপার আবুল হাসান স্যারের বই, বায়োলজি সেকেন্ড পেপার গাজী আজমল স্যারের বই। এটা হচ্ছে মেইন বই, ঠিক আছে? মতে মেইন বই ছাড়া মেডিকেল অ্যাডমিশনে কিন্তু চান্স হবে না। সো এই মেইন বইগুলা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, এবং এই মেইনগুলা দাগায় পড়তে পারলে এটা সবচেয়ে বেস্ট। আমাদের কোর্সে যারা অ্যাড আছে অলরেডি তাদেরকে আমরা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দিয়েছি, অর্থাৎ তুমি কোন লাইনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি মেইন বইয়ের, এগুলো আমরা অলরেডি দাগানো পিডিএফ আমাদের দুরন্ত প্রয়াস 4.1-এ যারা ভর্তি আছে তাদেরকে আমরা হচ্ছে প্রোভাইড করে ফেলছি, ঠিক আছে? সো তোমরাও বইগুলো হচ্ছে দাগায় নিবা। এবং যারা আমাদের কোর্সে ভর্তি আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদেরকে যে দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে, তোমাদের প্রথম কাজ হবে আগে মেইন বই পুরো দাগায় ফেলবা। তারপরে যখন আমাদের ক্লাস হবে, আমাদের ক্লাসে যাতে তোমার বই দাগাইতে না হয়, আমাদের ক্লাসে আমরা হচ্ছে ক্লাসে যা পড়াবো তুমি শুধু সেটাই মনোযোগ দিবা। একটা কথা তুমি চিন্তা করো, আমরা তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিছি, কিন্তু তুমি তারপরও বইটা দাগাইলে না, তাহলে প্রবলেমটা কি হবে জানো? আমরা যখন ক্লাসে পড়াবো তখন কি তুমি আমাদের পড়া দেখবা নাকি তুমি বসে বসে বই দাগাবা, কোনটা? তাইলে তখন জিনিসটা এলোমেলো হয়ে যাবে না, যে পড়া বুঝবা নাকি বই দাগাবা। এই জন্য আমাদের কোর্সে যারা ভর্তি আছো দাগানো বইয়ের পিডিএফ পেয়ে গেছো, তোমাদের প্রথম কাজ হবে আজকে কালকের মধ্যেই একদম এই 6টা বই তুমি দাগায় ফেলবা। ফিজিক্সের 2টা বই, কেমিস্ট্রির 2টা বই, বায়োলজির 2টা বই একদম দাগায় ফেলবা আমাদের দাগানো পিডিএফ থেকে, যাতে প্রত্যেকটা ক্লাসের আগে তোমার বই দাগানো থাকে, ঠিক আছে? তাহলে আশা করি মেইন বই নিয়ে আর কারো কোনো ধরনের প্রশ্ন নাই। এবার আসো, এবার তোমাদের প্রশ্ন পরের স্লাইড আমরা রাখছি যে ভাইয়া
সহায়ক বই হিসেবে তাহলে কি পড়তে পারি? বুঝলাম যে মতে মেডিকেল, মতে মেইন বই হচ্ছে তোমার লাগবে, এটা হচ্ছে মেইন, সবার আগে এগুলা পড়তে হবে। সহায়ক বই হিসেবে কি কি পড়বা? তো সহায়ক বই হিসেবে কি কি পড়বা এটা বলার জন্য হচ্ছে তোমাদের সাদি ভাইয়া আছে, সাদি খুব সুন্দর করে বলবে, তারপরে মাইনুলও কিছু কথা বলবে, আমিও হালকা কিছু কথা অ্যাড করব। সহায়ক বই আমরা কি কি পড়বো বা আমাদের কোর্সে আমরা কি কি সহায়ক বই পড়াবো, ঠিক আছে? সাদি একটু বল, মাঝখানে এসে তুই বল। আচ্ছা তো আচ্ছা হ্যাঁ আচ্ছা, তোমরা মানে একটা লাইভে আসছো, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? লাইভ শুরু হয়েছে মানে ফার্স্ট মিনিটেই ভাই রুটিন দেন, আমরা একটা সিকোয়েন্স আসছি, অবশ্যই তোমরা রুটিন আগে তোদের রুটিন যার মধ্যে আছে এটা তোদের আগে দেখায়নি, তাছাড়া তোরা মনে করতেছিস রুটিন মনে হয় আমাদের মনে হয় দিবে না ভাই। এই যে রুটিন আছে এটা আগে দেখাই নিলাম, রুটিন আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে মেইন লাইভে চলে যাবো। ওকে, কথা বলতেছিলাম এই লাইভের ফার্স্ট থেকে বলতে অন্তর মানে না খেপাইতে অন্তর ঠিকই খেপে গেছে, আসলে কিছু করার নাই এই জায়গাতে। হ্যাঁ, তোমরা যদি এরকম অধৈর্য হও তো অন্তর ভাই অধৈর্য হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? তো আমার কথা হচ্ছে এই যে কোশ্চেন করতেছে যে ভাই পিডিএফ কখন দিবেন, রুটিন কখন দিবেন, তোমরা সবই সময় মতো পেয়ে যাবে। একটু একটা সিকোয়েন্সে কথা বলা হচ্ছে, একটু ফলো করো, ঠিক আছে? এবং এতে আমাদের চাইতে মনে হয় তোমাদেরই লাভ বেশি হবে আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা একটু ধৈর্য সহকারে শুনতে হবে, একটু ফলো করতে হবে, তাহলে ব্যাপারটা হচ্ছে একটু বেশি ক্লিয়ার হবে আশা করি। ওকে, তো মাঝখান দিয়ে হচ্ছে অন্তর ভাই একটু রাগ দেখা চলে গেছে, আমরা আবার সিকোয়েন্সে চলে আসি। তো যেটা বললাম, একটু ধৈর্য ধরো, সবই পাবা, ঠিক আছে? একটা ডিরেকশনে আমরা আগাচ্ছি, ডিরেকশন মতোই আমরা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো সহায়ক বই নিয়ে কিছু কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো, খুবই মনোযোগ সহকারে শোনো। প্রথম কথা যেটা, তোমরা বারবার যে বলো ভাইয়া এক্সট্রা বই কয় রাইটারের পরে শেষ করে ফেলবো, মানে মনে হয় তোমরা বইটা উল্টাই ফেলবা, ঠিক আছে? এরকম মনে হয় আমার মাঝে মধ্যে। রাহাত, তোর কি মনে হয় না ওরা মনে হয় পরে উল্টাই ফেলবে? আসলে কাহিনীটা কি হয়, কাহিনীটা হচ্ছে তোমরা বোটানির আবুল হাসান স্যারের বইটাই ঠিক মতো শেষ করতে পারো না, কিংবা জুওলজির গাজী আজমল স্যারের বইটাই পড়ে শেষ করতে পারো না। ওকে, মাঝখান দিয়ে শুধু টেনশন করো এক্সট্রা ইনফো রাইটারদের নিয়ে। আজকে একটা ফ্যাক্ট বলি, যে কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্টে মানে যে সালি হোক না কেন, প্রত্যেকবার আমাদের আবুল হাসান স্যার, গাজী আজমল স্যার, হাজারি স্যার, ইসাক স্যার, তপন স্যার, এই বইগুলো থেকে আমাদের কমপক্ষে প্রায় 90 থেকে 95% কোয়েশ্চেন কমন পড়ে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট, এটা সব সময় মাথায় রাখবা। এজন্যই কিন্তু আমাদের আবুল হাসান স্যারের বই, গাজী আজমল স্যারের বই, হাজারি স্যার, ইসাক স্যার, এই বইগুলো খুব ভালো মতো পড়ে শেষ করতে হবে। তারপরে আমরা কি পড়ব? যদি আমরা বোটানির ক্ষেত্রে যাই, জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের আজিবুর স্যারের এক্সট্রা কিছু ইনফরমেশন অবশ্যই মাথায় রাখা উচিত। আমি যদি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে যাই, তাহলে গাজী আজমল স্যার পড়ার পরে আমাদের আলিম স্যারের বইয়ের কিছু এক্সট্রা তথ্য অবশ্যই মাথায় রাখা উচিত। এবং এই সব কয়টা রাইটার, আজিবুর স্যার বলো কিংবা আলিম স্যার বলো, তারপরে হচ্ছে সাথে মাজেদা ম্যাডামের বই, বোটানির আলিম স্যারের বই পর্যন্ত কিন্তু আমরা একসাথে কম্পাইল করে একটা বই বানাচ্ছি, এক্সট্রা ইনফো বুক। এই এক্সট্রা ইনফো বুকটা তোমরা মেইন বই পড়ার পরে পড়বা, তাহলে দেখবা হচ্ছে তোমাদের এক্সট্রা ইনফরমেশন নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। মনে থাকবে? তাহলে কি বললাম, বোটানির ক্ষেত্রে অবশ্যই আজিবুর স্যারের এক্সট্রা কিছু তথ্য মাথায় রাখা উচিত, এবং জিওলজির ক্ষেত্রে আলিম স্যারের কিছু এক্সট্রা তথ্য মাথায় রাখা উচিত। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু বলি, তোমরা অনেকে হচ্ছে কমেন্ট করতেছো ভাই আপনাদের মেডিকেল ব্যাচে কি রিজভি ভাই থাকবে না? তো রিজভি কেন থাকবে না? এই যে রিজভি আমার সামনে দাঁড়ায় আছে, তুই একটু পাশে আসতো মানে ও কেন থাকবে না? আমাদের আরটিডিএস হচ্ছে এটা আমাদের সবার, তো নিজেদের প্ল্যাটফর্মে তো আমরা সবসময় থাকবোই, ঠিক আছে? বিশ্বাস হয়েছে এই যে রিজভি আছে, আমাদের সাথে আছে। তোমরা এই ডাউটটা কেন দাও? আমি হয়তোবা রিসেন্টলি এসিএস এ ভার্সিটি ব্যাচে জয়েন করেছি, বাট মেডিকেল যেটা আমার একদম সব থেকে কি বলবো মানে মানে শব্দও খুঁজে পাচ্ছি না। এই মেডিকেল ছেড়ে আমি কোথায় যাব? মেডিকেল অ্যাডমিশন টেস্ট না পড়ায় আমি কোথায় যাব, তাই না? তো আমি আরটিডিএস এর শুরু থেকে আছি, থাকবো। এটা নিয়ে কোনো কাহিনী সৃষ্টি করবা না কেউ, প্লিজ। আচ্ছা, হ্যাঁ, রাহাত তুই কিছু বলতে চাইছিলি মনে হয়। আচ্ছা, তো সহায়ক বই হিসেবে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে মেইন বইয়ের পাশাপাশি কি পড়বা। আমরা আমাদের কোর্সে আসলে কি কি পড়াবো আগে একটু বলি, একটু সরে যে আমি খালি তোমাদেরকে দেখাই। আমরা এই বছর আমাদের মেডিকেল অ্যাডমিশনে আমরা 14টা হচ্ছে সহায়ক বই রেডি করছি মেইন বইয়ের পড়াকে সহজ করার জন্য। 14টা সহায়ক বই। আগে আমি একটু বোর্ডে আমি ছবিগুলো একটু দেখাই না, একটা একটা করে পরিচয় করায় দিই। প্রথম কথা হচ্ছে বোটানি ফার্স্ট পেপার। বোটানি ফার্স্ট পেপারের জন্য আমাদের প্র্যাকটিস বুক হচ্ছে এই যে দেখো, রোড টু বায়োলজি স্টেশন, এই বইটা উদ্ভিদ বিজ্ঞানের জন্য।
ঠিক আছে, এই যে দেখো আমার সামনে বইটাও রেডিও আছে, এই যে দেখো রোড টু বায়োলজি স্টেশন, উদ্ভিদ বিজ্ঞানের জন্য। এখানে উদ্ভিদ বিজ্ঞানে মেইন বই পড়ার পরে তোমার যদি যত ধরনের প্র্যাকটিস করতে তোমার ইচ্ছা হয়, তুমি আমাদের এই প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবা। এটা প্রায় 120 পেজের বই শুধু উদ্ভিদ বিজ্ঞানের, বোটানি ফার্স্ট পেপারের উপর। এবং এখানে টোটাল হচ্ছে তোমার 1500-এর উপরে প্রশ্ন আছে উদ্ভিদ বিজ্ঞানের উপর, একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেগুলো মেডিকেলের 1000-এর বেশি হচ্ছে প্রশ্ন এই বইগুলোতে আছে। শুধু বোটানি থেকেই 1500-এর উপরে স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরে দ্বিতীয় সহায়ক বই হিসেবে আমরা রাখছি হচ্ছে রোড টু বায়োলজি স্টেশন। এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, অর্থাৎ বায়োলজি সেকেন্ড পেপার। বায়োলজি সেকেন্ড পেপার তোমরা দেখতে পারো কভারটা, এটা হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার। এখানেও হচ্ছে তোমার 1500 প্লাস মেডিকেলে আসার মতো বায়োলজি দ্বিতীয় পত্রের উপরে হচ্ছে প্রশ্ন আছে, অর্থাৎ জুলজির উপর 1500 প্লাস স্ট্যান্ডার্ড মেডিকেল প্রশ্ন আছে, তোমরা প্র্যাকটিস করতে পারবা মেইন বই পড়ার পর। এটা গেল কয়টা বই তাহলে? 2টা বই। এই যে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এই যে প্রাণী বিজ্ঞানের উপর। ঠিক আছে, তার মানে বায়োলজির মানে উদ্ভিদ বিজ্ঞানের উপর একটা বই প্র্যাকটিস বুক, প্রাণী বিজ্ঞানের উপর আরেকটা প্র্যাকটিস বুক। তারপরে আসো কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি দেখো এখানে আমি বাকিগুলো আর বই ভাবে দেখাচ্ছি না, একটু সময় বেশি লাগতেছে, আমি এখান থেকে একটু দেখায় দিই। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর হচ্ছে তোমার 1500 প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক, এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর। ঠিক সেম ভাবে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর হচ্ছে তোমার 1500 প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড বই আছে। তাহলে কয়টা বই হলো? 4টা বই হলো এখন পর্যন্ত। এরপরে আসো ফিজিক্স। তো ফিজিক্স ফার্স্ট পেপার দেখো, এই যে ফিজিক্স ফার্স্ট পেপারের উপর 1500 প্লাস স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমরা প্র্যাকটিস করার জন্য এই সহায়ক বইটা আমাদের কোর্সে ভর্তি হলে কিনতে পারবা। এবং ফিজিক্স সেকেন্ড পেপারের উপর 1500 প্লাস স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমরা আমাদের সহায়ক বই হিসেবে এটা কিনতে পারবা। তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারের উপর একটা প্র্যাকটিস বুক, ফিজিক্স সেকেন্ড পেপারের উপর আরেকটা প্র্যাকটিস বুক। তাহলে টোটাল কয়টা হলো? 6টা বই হলো এখন পর্যন্ত। এবার আসো, তোমরা একটা জিনিস পাগল বানায় ফেলো, ভাই এক্সট্রা ইনফো, ভাই এক্সট্রা বই পড়তে হবে, এক্সট্রা বই না পড়লে মানে 100-তে 100 আমি কমন পাবো না, 100-তে 100 কমন না পেলে ভাই আমার মানে পেটে ভাত হজম হবে না, এরকম কিছু ব্যাপার স্যাপার অনেকেরই থাকে। তো এক্সট্রা বই দেখো, কমন সেন্স চিন্তা করো, তুমি এত মোটা একটা হাসান স্যারের বই পড়ে বা এত মোটা আজমল স্যারের বই পড়ার পর তোমার কি আদৌ এত মোটা একটা আজিবুর স্যারের বই পুরাটা পড়ার টাইম আছে? বা এত মোটা আলিম স্যারের বই তোমার পুরাটা পড়ার টাইম আছে? নাই। কমন সেন্স চিন্তা করো। বা ধরো তুমি হাজারি স্যারের বই, এত মোটা একটা বই পড়ার পর তুমি কি এক্সট্রা করে কবি স্যারের বই বা গুহ স্যারের বই পুরাটা পড়ার টাইম আছে? না। তাইলে কি করতে হবে? তাহলে এই যে বাকি যে সহায়ক মানে এক্সট্রা বইগুলো আছে, সেই এক্সট্রা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যকে আমরা একটা বইয়ের মধ্যে নিয়ে আসছি, অর্থাৎ আজিবুর স্যারের বই, আলিম স্যারের বই, কবির স্যারের বই, গুহ স্যারের বই, তপন স্যারের বই, এই যে এক্সট্রা বইগুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলাকে যেগুলা থেকে মাস্ট আসবে একদম প্রিসাইজ করে আমরা একটা সিঙ্গেল বইয়ের মধ্যে নিয়ে আসি। অর্থাৎ এই সিঙ্গেল বইটা তুমি পড়লে তুমি 5-6টা বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য তোমার একদম অল্প সময় অল্প পরিশ্রমে পড়া হয়ে যাবে। জোসনা ব্যাপারটা যে তোমাকে আর 5-6টা বই পুরাটা পড়া লাগতেছে না, 5-6টা বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো একটা বইয়ের মধ্যে আমরা প্রিসাইজ করে নিয়ে আসছি। যদি কেউ এক্সট্রা ইনফো পড়তে চায় এর জন্য সবচেয়ে বেস্ট বই হবে সেটা হচ্ছে আমাদের এই যে এক্সট্রা ইনফো হ্যাক অন্তর একটু সর, এই যে এটা আমাদের হচ্ছে সহায়ক বই হিসেবে এক্সট্রা ইনফো হ্যাক বইটাও তোমরা তখন পাবা। তার মানে এই একটা বই পড়লে এক্সট্রা বই 5-6টা বইয়ের সমান পড়া হয়ে যাবে, সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো শেষ। এবার আসো ভাই জিকে ইংলিশ নিয়ে একটু বলেন। তাহলে জিকে এর জন্য একটা মেইন বই আছে, এটা রোড টু জেনারেল নলেজ স্টেশন। চাইলে তোমরা দেখতেও পারো, এটা এই যে আমি একটু কাছে থেকে দেখাই, রোড টু জেনারেল নলেজ স্টেশন, এটা কমপ্লিট জিকে। ঠিক আছে, এটা কমপ্লিট হচ্ছে জিকে বই। জিকের পুরা ফুল প্রস্তুতি তোমাদের 10-এ 10 পাওয়ার জন্য যা যা লাগবে সবকিছু একদম গুছানো ওয়েতে আমরা নিয়ে আসছি এখানে। ঠিক আছে, এরপর আসো ইংলিশের জন্য আমরা এবার 2টা বই দিচ্ছি, কারণ ইংলিশের 2টা পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট আর একটা হচ্ছে গ্রামার পার্ট। তো ভোকাবুলারি পার্টটা হচ্ছে এই যে দেখো রোড টু ইংলিশ স্টেশন ভোকাবুলারি, দেখতে পাচ্ছ বা এখানেও আছে। আর ভেতরটা একটু রিজবি ভাইয়া হচ্ছে খুলে দেখাবে ভোকাবুলারি পার্টটা, এটা শুধু ভোকাবুলারি, ইংলিশের ভোকাবুলারি পার্টের জন্য একটা আলাদা বই। আর আমাদের কোর্সে গ্রামার পার্টের জন্য হচ্ছে একটা আলাদা বই, এই যে রোড টু ইংলিশ স্টেশন, এটা গ্রামার পার্ট। তার মানে ইংলিশের 2টা বই। তাহলে কয়টা বই হলো? 8টা, 10টা বই হয়ে গেছে অলরেডি, 10টা বইয়ের বর্ণনা দিয়ে দিছি। এবার আসো হচ্ছে জিকে ইংলিশ। তুমি পড়ছো, মেইন বই পড়ে ফেলছো, এখন তোমার মাঝে মাঝে মন চাইতে পারে ভাই জিকে ইংলিশের উপরে আমি আলাদা একটু প্র্যাকটিস করতে চাই বাসায়, চাইতেই পারো তুমি। তাহলে জিকে ইংলিশের উপর যদি আলাদা প্র্যাকটিস করতে চাও, এর জন্য জিকে ইংলিশের 1000 প্লাস স্ট্যান্ডার্ড প্রশ্ন নিয়ে হচ্ছে একটা মডেল টেস্ট বই বানাইছি। অর্থাৎ এটা হচ্ছে জিকে ইংলিশের মডেল টেস্ট বই, যেখানে 1000 প্লাস জিকে ইংলিশের প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে। এমনকি তুমি প্র্যাকটিস করার জন্য এই বইয়ের মধ্যে ওএমআরও পাবা এবং বইয়ের লাস্টে উত্তরও দেওয়া আছে। সো কেউ যদি চাও যে জিকে ইংলিশ আমি পড়ার পর আরো প্র্যাকটিস করতে চাই, 1000 প্লাস স্ট্যান্ডার্ড প্রশ্নে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে 11 নম্বর বই গেল। এরপরে চলে আসো হচ্ছে দ্য এক্স ফ্যাক্টর। দ্য এক্স ফ্যাক্টর কি ভাই?
অনলাইনে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি ভাই, অনলাইনে না একটু ওএমআরটা কম দাগানো হয়। আপনারা তো এক্সাম নিবেন, কিন্তু এক্সামে দেখা যায় যে ওএমআর তো দাগানোর সিস্টেম নাই। অনলাইনে আমরা ক্লিক করে হচ্ছে পরীক্ষা দেওয়া অভ্যাস, কিন্তু ভাই আমি তো একটু ওএমআর এর সাথে পরিচিত হইতে চাই। এই জন্য তুমি বাসায় বসে যদি ওএমআর এ পরীক্ষা দিতে চাও, এর জন্য হচ্ছে আমাদের দা এক্স ফ্যাক্টর বইটা। এই আমাদের দা এক্স ফ্যাক্টর বইটাতে 5000 প্লাস মেডিকেলে আসার মতো প্রশ্ন আছে, এবং সেই 5000 প্লাস প্রশ্নের উত্তর করার জন্য ওএমআর দেওয়া আছে। অর্থাৎ 50 সেট মডেল টেস্ট এখানে আছে, ফুল মেডিকেল অ্যাডমিশনকে কাভার করে 50 সেট মডেল টেস্টের জন্য 50টা ওএমআর দেওয়া আছে। সো তুমি বাসায় বসে 50টা পরীক্ষা দিতে পারবা এই বইটা থেকে। ওএমআর ফিল আপ করে 50টা পরীক্ষা দিতে পারবা, এবং তুমি সেন্ট্রালি তোমার পজিশন কত হইলো সেটাও জানতে পারবা, বা তুমি প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, এটা গেল আমাদের 12 নম্বর বই। এবার আসো ভাই, একটা কোশ্চেন ব্যাংক। ভাই প্রশ্ন ব্যাংক, অমুক জায়গায় প্রশ্ন ব্যাংক দেয়, অফলাইনে ভাই প্রশ্ন ব্যাংক দেয়। আপনাদের কি মেডিকেলে প্রশ্ন ব্যাংক নাই? আছে, এই যে দেখো মেডিকেল কোশ্চেন ব্যাংক, একদম ব্যাখ্যা সহ গত 10-15 বছরের মেডিকেল, এবং 2008-9 সাল থেকে। আচ্ছা, তাহলে কয় বছর হইলো? 8 থেকে 24, 15 বছর। হ্যাঁ, তাহলে গত 15 বছরের মেডিকেলে এবং ডেন্টালে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর, ব্যাখ্যা সহ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মাথায় রাখো। অর্থাৎ তুমি ধরো কোষের গঠন চ্যাপ্টারটা পড়লা, তারপরে তোমার মন চাইলো যে গত 15 বছরে কোষের গঠন থেকে কি কি মেডিকেলে প্রশ্ন আসছে বা কি কি ডেন্টালে প্রশ্ন আসে প্র্যাকটিস করতে চাও, চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে গত 15 বছরের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন পাবা মেডিকেল এবং ডেন্টালের ব্যাখ্যা সহ। এখানেও ব্যাখ্যা দেওয়া আছে, তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। দেখছো কত দুর্দান্ত বই এটা। এটা হচ্ছে 13 নম্বর বই। আর আরেকটা বই হচ্ছে আমাদের, কোনটা বাদ দিছি, আচ্ছা আরেকটা হচ্ছে ওই যে ভাইয়া কিছু কিছু টপিক থাকে খুব মানে একটু কঠিন, একটু যদি ছন্দ টন্দ দিয়ে যদি একটু পড়ানো দেওয়া যায়, তবে একটা যদি বই থাকতো ছন্দের বই, এই ছন্দের বইয়ের জন্য আমাদের একটা বই আছে। এটা হচ্ছে আমাদের 14 নম্বর বই, রোড টু ট্রিকি স্টেশন, মানে ট্রিক্স মানে কিভাবে তুমি একটা পড়াকে ট্রিক্স দিয়ে মনে রাখবা, তার জন্য একটা বই আছে, রোড টু ট্রিকি স্টেশন। ঠিক আছে, তাহলে এই যে 14টা সহায়ক বই যেটা আমাদের কোর্সে তুমি ভর্তি হইলে কিনতে পারবা, আলাদা করে আপাতত কেনার সুযোগ নাই। যদি সুযোগ হয় আমরা তোমাদের জানায় দিব, কিন্তু আপাতত আলাদা করে কেনার সুযোগ পাচ্ছ না। বাট যারা কোর্সে আছে তারা চাইলে এগুলা কিনতে পারবা, বা চাইলে তুমি একটা দুইটা করেও বই কিনতে পারবা, মানে বান্ডেল ওয়াইজও কিনতে পারবা। কেউ চাইলে 14টা বই কিনতে পারবা, কেউ চাইলে ভাই আমি শুধু জিকে ইংলিশের সেটটা নিব সেটাও নিতে পারবা, সেট হিসেবে নিতে পারবা। বুঝতে পারছো, মানে অপশন রাখছি আমরা, সব ধরনের অপশন রাখছি, ওয়েবসাইটে কিনতে পারবা। ওকে, এবার আসো সহায়ক বই নিয়ে যদি রিজবি এবং অন্তরকে একটু কথা বলতে চাই, ও একটু বলুক সহায়ক বই নিয়ে। অন্তর এদিকে মন করে যাচ্ছে, ভিতরে মন করে যাচ্ছে তেজস্ক্রিয় পদার্থ হয়ে গেছে, বুঝছো? ওর মনে হয় লাইফের মানে এখন পর্যন্ত ইতিহাসে কোনোদিন এতক্ষণ মাইক ছাড়া থাকে নাই। ঠিক আছে, এখন বলতেছে অন্য ভাইরা আসতেছে না কেন, অন্য ভাইরা অন্যদের সবার হচ্ছে কম্পিটিশন থাকে অন্যদিন অন্তরের সাথে। আজকে এদের দুইজনের সাথে যে কম্পিটিশন, আমরা আগেই বলছি আমরা ডিসকোয়ালিফাইড। আমার আলাদা মাইকই আছে, আমি তোমাদের মাইক নিব না আজকে। তোমাদের মাইক আমি নিব, আমাদের মাইক আমি নিব না, অন্তর ভাই আলাদা একটা আমাদের মাইক আমি নিব না। ঠিক আছে, আমার মাইক আছে। তো যাই হোক, আচ্ছা যাই হোক, এটা না, ওটাই ব্যবহার করি। আচ্ছা, আজকে আমি জানি না আজকে এই বই নিয়ে সোজা বাংলা কথা হচ্ছে, তোমরা যেরকম চাও বইটা ঠিক সেই রকম করে বানাইছি। এর মধ্যে প্র্যাকটিস প্রশ্ন আছে, অনুশীলনীর প্রশ্ন সলভ আছে, তোমরা যেমন ভাবে চাও, ব্যাখ্যা চাও সব আছে, প্রশ্ন ব্যাংক আছে, সব আছে। মানে তুমি যা যা চাও, তুমি যদি নোট করো দেখবা যে এই বইয়ের সাথে সব মিলে গেছে। সোজা হিসাব, মূল বই পড়বা, তারপরে এই বইগুলো থেকে চাইলে প্র্যাকটিস করতে পারবা। এক্সট্রা ইনফো ভাই, এক্সট্রা ইনফো জন্য বই আছে, এখান থেকে পড়বা ভাই। পিডিএফ দিবেন না, পিডিএফও সুন্দর করে দাগায় দিব। ঠিক আছে, তোমার যা যা দরকার সবই দিব ভাই। ক্লাস হবে না, একটু পরে রুটিন দিব, রুটিনের মধ্যেও দেখতে পারবা। কমেন্ট না করে পুরো লাইভটা সুন্দরভাবে দেখো, তুমি যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে পাওয়া যাবা। ঠিক আছে, কমেন্ট করতে করতে দেখবা যে আমার একটা কথা তুমি শুনতে পারো নাই, ওটাই আবার কমেন্ট করতেছো তুমি। বুঝতে পারছো? ওকে, আমরা মনে হয় সামনের দিকে আগাইতে পারি, তাই না? আমি একটা ব্যাপার একটু মেনশন কি করব, তোমাদের মনে হতে পারে আমরা বোধহয় তোমাদেরকে বই দেখায় বলতেছি যে আমাদের বইগুলা কিনো। প্রথম কথা হচ্ছে যে এখানে মোটামুটি একটা কি বলা যায়, আমাদের মাঝখানে অনেক বড়সড় একটা আলোচনা হয়েছে যে বইগুলোর প্রাইস আসলে কিভাবে রাখা যায়। এটা বোধহয় আমাদের কাছ থেকে শুনে তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এই বইগুলোর আসলে মোট খরচ এবং কুরিয়ার খরচ যেটা আসতেছে আমরা তার থেকে কম প্রাইস রাখতেছি। দ্যাটস ওয়াই আমরা আসলে কোর্সের বাইরে যারা আছে তাদেরকে আমরা বই দিতে পারতেছি না, কারণ কোর্সে যারা ভর্তি হয়েছে তারা একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছে, এবং আমরা সেখান থেকে আসলে একটা অ্যামাউন্ট আমরা বইয়ের হিসাবে ধরে নিয়ে আমরা আসলে বইগুলো দিচ্ছি। নয়তো এই পুরো দেশের মধ্যে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো আমাদের বইগুলোর প্রাইস 2490 টাকা দেওয়া হয়েছে। 14টা বই কি কোনোভাবে এই বর্তমান বাজারে এভাবে বের করে নিয়ে আসা 2490 টাকায় পসিবল আর নট, শুধু এটুকু বলতে চাই। আরেকটা ব্যাপার মেনশন করি, রাহাত ভাই তো বইগুলো কিনে ডিটেলস বললেন, আমি তোমাকে জাস্ট বলে দেই 1500 প্রশ্ন, 5000 প্রশ্ন, এগুলো শুনে খালি সংখ্যা, এই সংখ্যা দিয়ে তুমি কি করবা? আমি জাস্ট তোমাকে বলি, আমরা সবসময় মোস্ট ইফেক্টিভ বইতে চিন্তা করি। ফিজিক্স বইতে
ইসাক স্যারের বইয়ের পেছনের যে অনুশীলনীগুলো আছে না, তপন স্যারের বইয়ের পেছনে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে না, এইগুলো কিন্তু আমরা আমাদের বইতে অ্যাড করেছি। তুমি বলতে পারো কি দরকার ছিল, এগুলোর তো আমার কাছে আছে, ইসাক স্যারের বই তো আমার কাছে আছে, তপন স্যারেরটা অ্যাড করলেই তো হতো। ইসাক স্যারের বইয়ের প্রশ্নগুলোর সব ব্যাখ্যা তুমি পারো না। তুমি 50টা প্রশ্ন অনুশীলনী থেকে সলভ করলে 10টা প্রশ্ন তোমার বের হয় যেগুলো তুমি বুঝতে পারো না, সেই ব্যাখ্যাগুলো আমরা বইতে অ্যাড করেছি, তাই না? এবং কিছু আছে যেটার হচ্ছে যে দরকার নাই মেডিকেলের জন্য, দরকার না থাকলে সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি। বহুপদী যেটা আছে ওটা দরকার নাই, এটা বাদ দিয়ে দিয়েছি। So, তুমি যদি চাও প্রিসাইজলি অনুশীলনী সলভ করতে, আমাদের বই থেকে সলভ করতে পারো। অথবা এমনও করতে পারো যে ইসাক স্যারের বই থেকে সলভ করলে যেখানে আটকে যাচ্ছ সেখানে আমাদের বইয়ের ব্যাখ্যাটার জন্য বইয়ের হেল্পটা নিচ্ছ। আর একইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে কবির স্যার, হাজারি স্যারের বইয়ের পেছনের তথ্য, বায়োলজির ক্ষেত্রে আমাদের আলিম স্যার, আবুল হাসান স্যার, আজমল স্যার, ওনাদের বইয়ের তথ্য, আজিবুর স্যারের বইয়ের তথ্য, এগুলা তথ্য না সরি অনুশীলনীর প্রশ্ন, এগুলো কিন্তু অ্যাড করা আছে, আমি জাস্ট জানিয়ে দিলাম তোমাদের। আর চেকলিস্টটা নিয়ে অন্তর বলুক, এবং এইটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে শুনো। একটা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট ফিল করবা তুমি, তুমি তো মনে করতেছো একটা ক্লাস করলাম দ্যাটস ফাইন, না এটুকুই ফাইন না, তোমারও দায়িত্ব আছে। এটা একটা অন্তর ভাই এক্সপ্লেইন করুক, আমরা পাশে আছি। আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করি, আমাকে একটা দাও। এখানে চেক লিস্টে যা আছে তার সাথে একটা ক্লাস হচ্ছে অ্যাড হবে, ঠিক আছে? ক্লাসটাও সাথে হচ্ছে অ্যাড হবে। তো তোমাদের অন্তর ভাই এখন এটা বিস্তারিত বলবে যে একটা চ্যাপ্টার মেডিকেল অ্যাডমিশনের জন্য কিভাবে পারফেক্টলি হচ্ছে শেষ করবা, বা তুমি নিজে কিভাবে বুঝবা যে তোমার একটা চ্যাপ্টার মেডিকেল এক্সামের জন্য একদম পারফেক্টলি রিভিশন দেওয়া হয়েছে বা পারফেক্টলি পড়া হয়েছে, ঠিক আছে? তো প্রথমে ক্লাস করবা, তারপরে বাকিটা অন্তর একটু বলুক। ক্লাস আচ্ছা, প্রথমে আমাদের ক্লাস, এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যত যাই শোনো না কেন, আরটিডিএস এর চেয়ে বেস্ট ক্লাস কোথাও হয় না, সোজা হিসাব। এখন আমরা আসি ক্লাস দেখার পরে তুমি কি করবা। ক্লাস দেখার পরে তুমি তোমার বইটা পড়বা। বই কি ভাই শুধু দাগন লাইন পড়বো? সময় বলে তুমি পুরো বইটা আগে একবার পড়ে নিবা, তারপরে তুমি দাগন লাইন বারবার রিভিশন দিবা। দ্যাট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে। তোমাকে অনেকেই বলবে যে শুধু দাগন লাইন পড়লেই হয়, আবার আরেকজন বলবে ভাই দাগন লাইন পড়ে চান্স হয় না। আমি কি দুটার একটা পারফেক্ট সলিউশন কিন্তু দিয়ে দিছি, এর মধ্যে তুমি কোনটা চুজ করবা। আগে পুরোটা একবার তোমার রিডিং না দেওয়া থাকলে তুমি বুঝবাই না আসলে কোথায় কি আছে। তারপরে তুমি অনুশীলনী সলভ করবা। রিমেম্বার, আমরা তোমাদেরকে অনুশীলনী ক্লাস নিব এবং তোমাদের অনুশীলনী এই যে প্র্যাকটিস বুকগুলোর মধ্যে অনুশীলনীর উত্তর ব্যাখ্যা সহ দেওয়া আছে, বাট তুমি নিজে আগে এটা সলভ করবা। অনুশীলনী মানে অনুশীলনী, মানে তুমি এটা অনুশীলন করার জন্য এটা তোমাকে দেওয়া। আমাদের ক্লাস দেখার আগে তুমি নিজে এটা সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? তোমাদেরকে খাওয়াই দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু মনে রাখবা খাওয়াই দেওয়ার আগে তুমি নিজে একবার হাত দিয়ে তুলে খাওয়ার একবার চেষ্টা করবা, ওকে? এটা মাথায় রেখো। তারপরে প্রশ্ন ব্যাংক আমাদের আছে। আমাদের প্রশ্ন ব্যাংক থেকে তুমি বিগত বছরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ, অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ তোমাকে এটা সলভ করতে হবে, ওকে? এটার পরে তুমি কই যাবা? তুমি চলে যাবা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুকটা তুমি সলভ করবা। একটা কথা মাথায় রাখবা, একটা শেষ না করে, এগুলো হচ্ছে মইয়ের মতো, ঠিক আছে? একটা শেষ না করে আরেকটাতে জাম্প করা যাবে না। তুমি চিন্তা করলে যে অমুক ভাই বলছে যে আমার প্র্যাকটিস বুকটা দুনিয়ার সেরা, এই প্র্যাকটিস বুক থেকে সব প্রশ্ন কমন পড়বে, অমুক গাইড পড়তে হবে, এটা পড়লেই মেডিকেলের শতভাগ কমন, এগুলো দুনিয়ার সবচেয়ে ভুয়া কথা, ঠিক আছে? একটা বই থেকেই শতভাগ কমন কোনোদিন পড়া সম্ভব না, ঠিক আছে? তো আমরা এই মই ধরে ধরে আগাবো, মূল বই, অনুশীলনী, প্রশ্ন ব্যাংক, তারপরে প্র্যাকটিস বুক, ঠিক আছে? ফার্স্টে এটা, দেন এটার অনুশীলনী। হ্যাঁ, এখন ধরো তুমি ধরো কোনো কারণে অনুশীলনীর প্রশ্ন ব্যাংক পড়ো নাই, তথাকথিত প্র্যাকটিস বুক বা তথাকথিত মেডিকেলের জন্য বাইবেল গাইড পড়তেছো, তাইলে কিন্তু বিপদ আসন্ন, ওকে? এটা মাথায় রেখো। পরে কবা যে ভাই আমি তো ভাই আমার তো কর নাই এটা, তাইলে মায়ের সোজা মায়ের। তারপরে এই যে প্র্যাকটিস বুক, তুমি এটা ধরো তুমি এগুলো শেষ করতে পারছো, তাহলে প্র্যাকটিস বুকে হাত দিবা, নাহলে প্র্যাকটিস বুকে হাত দেওয়ার কোনো দরকার নেই, সোজা হিসাব। তারপরে কি পরীক্ষা দিবা, এবং কোনটা কোনটা ভুল হচ্ছে সেগুলো তুমি নোট রাখার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা, দরকার একটা খাতাই বানাবা, ওর মধ্যে ভুলগুলো তুমি রাখবা, ঠিক আছে? এবং আমাদের পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা এক্সপ্লেনেশন অ্যাড করে দিছি, ঠিক আছে? এই যে মানে সলভ শিট বা এক্সপ্লেনেশন, তুমি জাস্ট পরীক্ষা দেওয়ার পরপরই ওখানে তুমি তোমার নাম্বার দেখতে পাবা, নাম্বারের পার্সেন্টেজ দেখতে পাবা, এবং হচ্ছে এক্সপ্লেনেশন দেখতে পারবা। মানে তুমি তোমার ভুলগুলোকে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবা, সোজা হিসাব। ভুল থেকে যে শিক্ষা নেয় না তার মতো মানে অভাগা এই দুনিয়ায় কেউ নাই, সোজা হিসাব। এরপরে তুমি এই যে পরীক্ষার ভুলগুলো থেকে তোমাকে এটা শিখে ফেলতে হবে, ঠিক আছে? ভাই এইটুক করলেই কি সব শেষ? হ্যাঁ, এইটুক করলেই সব শেষ। ভাই
ভাই এইটুক করলেই কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, এইটুক করলেই চান্স পাওয়া সম্ভব, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই করতে হবে, এটা মাথায় রেখো। আচ্ছা, তো অন্তর তো সুন্দর করে বলছে, আমি জিনিসটাকে আরেকবার একটু রিভিউ করি, রিক্যাপ করে দিই, আরেকবার তোমাদের মাথায় ঢুকে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আজকে লাইভের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বোধ হয় এটাই, যে কিভাবে তাহলে একটা অধ্যায় মেডিকেল অ্যাডমিশনের জন্য পারফেক্টলি প্রিপারেশন নেব। তাহলে প্রথমে আমাদের ক্লাস করবা, ঠিক আছে? আমাদের ক্লাস করলে তোমাদের জন্য মূল বইটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমাদের ক্লাস, দেন ক্লাসের আগে যে আমরা আগেই বলছি বইটা দাগায় নিবা আমাদের দাগানো পিডিএফ থেকে, ঠিক আছে? ক্লাস করলা, তারপরে কি মূল বইটা পড়ে ফেলতে হবে, এই যে মূল বই। তারপরে কি মূল বইয়ের অনুশীলনের প্রশ্ন সলভ করতে হবে। এখন এই অনুশীলনের প্রশ্ন তুমি আমাদের বইয়ের সহায়ক বইয়ের অনুশীলনী থেকেও সলভ করতে পারো, বা তুমি চাইলে ডিরেক্ট বই থেকেও সলভ করতে পারো, কিন্তু অনুশীলনী সলভ করতে হবে। দেন কি করতে হবে? তারপরে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে মানে গত 15 বছরে মেডিকেল বা ডেন্টালে কি কি প্রশ্ন আসছে সলভ করতে হবে, আমাদের প্রশ্ন ব্যাংক থেকে সলভ করে ফেলবা। দেন প্র্যাকটিস বুক, আমাদের প্র্যাকটিস বুকে আরো এক্সট্রা অনেক প্রশ্ন দেওয়া আছে, সেগুলো সলভ করবা। দেন পরীক্ষা দিবা, পরীক্ষার পরে আমরা তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে দিব, সেই এক্সপ্লেনেশন থেকে নিজের ভুলগুলা শিখে ফেলবা, যে কি কি আমি ভুল করলাম, কোন টপিকগুলো ভুল করলাম, আবার পড়বা। তাহলে একটা চ্যাপ্টার একদম পারফেক্টলি প্রিপারেশন হবে, এবং কোনোটা স্কিপ করা যাবে না। কিন্তু অন্তর যেটা বলছে সেম কথা, এগুলো মই মতো, মই দিয়ে চড়ার সময় যেমন তুমি একটা স্কিপ করে আরেক ধাপে যেতে পারবা না, ঠিক সেম ভাবে ফার্স্টে ক্লাস, দেন এটা, দেন এটা, দেন এটা, দেন এটা, দেন এটা, দেন এটা। তোমরা চাইলে এটা খাতায় লিখতে পারো, খাতায় লিখে টিক দিবা, একটা করে চ্যাপ্টার পড়বা, টিক দিবা যে আমি এগুলো করছি কিনা, তাহলে তুমি নিজে বুঝতে পারবা। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার আসো সাধারণ জ্ঞান প্রস্তুতি। আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য আমার বন্ধু ডক্টর সাদি এবং আমার জুনিয়র জাদিদের উদ্দেশ্যে, কারণ ওরা আমাদের কোর্সে সাধারণ জ্ঞানের ইনস্ট্রাক্টর, এই দুইজন, তো ওরা সবচেয়ে বেস্ট বলতে পারবে কিভাবে সাধারণ জ্ঞান পড়তে হয়। ওদের আগে আমি একটু সময় চাই। এইটা আমরা তো একটা আদর্শ প্রস্তুতির ব্যাপারটা বলে দিয়েছি, তোমাদের আপকামিং যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটাও আমি অনুমান করে বলে দেই, যেহেতু আমি জানি এই জিনিসটা সবাই পারফেক্টলি শেষ করতে পারবা না। কিন্তু ধরো অন্তর ভাই বলছে যে একটা থেকে আরেকটাতে এটা না শেষ করে এটাতে যাওয়া যাবে না। এখন তুমি ভাবলা যে আমি তো আজকে অনুশীলন এবং প্রশ্ন ব্যাংক সলভ করি নাই, তার মানে আজকে আমার পরীক্ষাতে যাওয়া যাবে না, পরীক্ষাটা বাদ দিয়ে দিব, এইভাবে চিন্তা করলে আবার হবে না। এই যে ক্লাস করা, মূল বইয়ের সাথে মূল বই পড়া এবং পরীক্ষা দেওয়া, এটা একটা অলিখিত তোমার জন্য একদম মানে কি বলবো এটাকে, সংবিধান, এটাকে মিস করার কোনো সুযোগ নাই। আর সেকেন্ডলি হচ্ছে যে প্রত্যেক দিন আসলে একদম কমপ্লিটলি এভাবে শেষ করা পসিবল হয় না, করলে তুমি কম্পিউটার হয়ে যাইতে, তুমি তো মানুষ, তোমার অপূর্ণতা থাকবে। প্রত্যেক পরীক্ষার আগে মনে হবে ইস প্র্যাকটিস বুকটা তো সম্পূর্ণ শেষ করতে পারলাম না, পুরোটা দেখতে পারলে ভালো হইতো, বা এটা তো সবটুকু শেষ করতে পারলাম না, এমন মনে হবে। কিন্তু তুমি ট্রাইগুলা নাও, অ্যাটলিস্ট এই পর্যন্ত আসো যে প্র্যাকটিস বুকটা আমি ছুঁয়ে দেখছি। আর এই তিনটা ম্যান্ডেটরি, এই তিনটা মাস্ট, এই তিনটা না করলে হবেই না। যদি ভাবো যে ডেইলি এক্সামের সময় আমি এটা করব না, পরে করব, বিশ্বাস করো টাইম যাবে আর তোমার প্রেশার বাড়বে, টাইম যাবে, প্রেশার বাড়বে। একটা সময় তোমাকে আসতে বইয়ের উপর পরীক্ষা দিতে হবে, তারপর তোমাকে পরীক্ষা দিতে হবে সাবজেক্ট ফাইনালের উপর, তারপর মডেল টেস্টের উপর। তখন তুমি আলাদা করে অনুশীলনী প্রশ্ন সলভ করার টাইমই বেশি পাবা না, বুঝছো? জাদি এবং সাদিদ বলতেছিলাম, বলো এটা ব্যাকরণের কোন ব্যাকরণ পড়াইলে আবার হবে না, ব্যাকরণ তো নাই মেডিকেলে। সাদি এবং জাদিদ সাধারণ জ্ঞান প্রস্তুতি নিয়ে তোমাদের কি প্রিপারেশন থাকা উচিত সেটা নিয়ে বলবো। আচ্ছা আচ্ছা, এবার মানে সত্যি কথা বলতে মানে আগের বছরের থেকে এই বছর তোমার সব থেকে বেশি চেঞ্জ আসছে সাধারণ জ্ঞানে। তুমি দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ইংলিশ চেঞ্জ নাই, কিন্তু বাট রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে এর প্রেক্ষিতে কিন্তু জিকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এবং তোমার ধরো যে রিসেন্টে যে ঘটনাগুলো সেগুলো থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু বেড়ে গেছে অনেক। সো আমরা এই জিনিসটা খেয়াল রেখে তোমাদের জিকে যাতে একদম কমপ্লিট প্রিপারেশন হয়, এজন্যই আমরা প্রথম যে জিনিসটা সেটা একটা বই বানাইছি। হ্যাঁ, মানে গত 2 থেকে 3 বছর পড়ানোর পরে মনে হলো যে আসলে বাজারে জিকের জন্য কোনো মানে পারফেক্ট একটা বই নাই, যে বইটা পড়লে একদম তোমার কমপ্লিট প্রিপারেশন হবে। মানে আমি দেখছি অনেক বইগুলোতে যে মানে এক্সট্রা ইনফো এত বেশি দেওয়া, যেগুলো আসলে পড়ার দরকার পড়ে না, কখনো পরীক্ষাতে আসে না, এবং তোমার ধরো যে খুবই মানে করুণ একটা অবস্থা, যে স্টুডেন্টরা পড়তে পারে না, প্রতিদিন মেসেজ দেয় ভাই আমি তো শেষ করতে পারি নাই। সেই দরকার থেকেই আমি আর সাদি ভাই মিলে এই বইটা বানাইছি। হ্যাঁ, মানে আমরা ক্লাসে যা পড়াবো একদম সেটা এখানে দেওয়া আছে, যতটুকু লাগবে ততটুকু দেওয়া আছে। মানে এইটা পড়ার পর একটা কথা লিখে দিছে যে এ কমপ্লিট বুক অন মেডিকেল জিকে প্রিপারেশন, মানে এটা পড়ার পর তোমার আর কোনো কিছুই পড়তে হবে না, ঠিক আছে? এটার বাইরে আর কোনো কিছুই নাই। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা রিসেন্ট যে ঘটনাগুলো, আচ্ছা দেখেন, হ্যাঁ
রিসেন্ট যে ঘটনাগুলো, যেমন ছাত্র আন্দোলন, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার জিয়াউর রহমান, ভাসানী, এই টপিকসগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিছি এই বইটাতে। তো তোমাদের রিসেন্ট ঘটনা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তো এইটাই আর দেখতে পাচ্ছ তোমরা এই যে ছাত্র আন্দোলন সবকিছু অ্যাড করা হ্যাঁ, দেখছো? তো এই জিনিসগুলো তাহলে এখন তোমাদের কাজ কি, তোমরা কি কি টপিকস পড়বে, এটা সাদি ভাই তোমাদেরকে বলবে যে কি কি টপিকস পড়তে হবে তোমাদের এখন রিসেন্ট টাইমে। আচ্ছা, তো ঠিক আছে, সাধারণ জ্ঞান নিয়ে অনেক কথাবার্তাই হয়ে গেল। আমি তোমাদের ফার্স্টে একটা কথাই বলতে চাই যে সাধারণ জ্ঞান এবং ইংরেজির গুরুত্ব কতখানি। গুরুত্ব অপরিসীম, ঠিক আছে, গুরুত্ব অপরিসীম। সাধারণ জ্ঞানের 10 মার্ক এবং ইংরেজির 15 মার্ক, এই 25টা মার্ক হচ্ছে তোমাদের ট্রাম্প কার্ড। এই 25টা মার্কের মধ্যে যে ভালো করবে ঢাকা মেডিকেল কলেজ তারই। তুমি পরিশ্রম করবা, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। এখন আমাদের সাধারণ জ্ঞানের যে সিলেবাসটা আছে সেখানে বলা আছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, এবং নর্মালি দেখা যায় যে বাংলাদেশের ইতিহাস অর্থাৎ 1947 সাল থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের 5 থেকে 6টা প্রশ্ন কমন পড়ে। এর বাইরের যে প্রশ্নগুলো থাকে সেগুলা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশের অর্থনীতি, তারপরে কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, খেলাধুলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, অনেকগুলা জিনিস থেকে আসে। এমনকি গতবারে সাম্প্রতিক বাংলাদেশ থেকেও 1-2টা প্রশ্ন আসতে কিন্তু দেখা গেছে, ঠিক আছে। সো আমাদের টার্গেট রাখতে হবে সাধারণ জ্ঞান এমন ভাবে শেষ করা যেন আমরা কমপক্ষে 7 থেকে 8 নাম্বার এই সাধারণ জ্ঞানে তুলতে পারি। আমি তোমাদের একটা কথা বলি, 7 থেকে 8 নাম্বার সাধারণ জ্ঞানে তোলা খুবই সহজ একটা জিনিস, যদি তুমি কমপ্লিটলি একটা প্রপার ওয়েতে প্রিপারেশনটা নিতে পারো। এই প্রিপারেশনটাকে সহজ করার জন্যই কিন্তু আমাদের এই বইটা বানানো, যেটা কমপ্লিটলি তোমাদের শেষ করা খুবই সম্ভব। এর মধ্যে তোমাদের সব কিছু অ্যাড করা আছে, বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ, রাহাত তুই কিছু বল এটা নিয়ে। আমি ইংলিশ নিয়ে বলবো, তারপরও শুধু বলি যে এই বইটা পড়লে 10-এ 10ই সম্ভব। তারপর আমরা ধরে নিচ্ছি যে আমরা তো আসলে কম্পিউটার না, মানুষ, তো 10-এ 10ই কমন পড়বে, বাট দেখা যাবে 1-2টা হয়তো ভুল তারপরও তোমার হয়ে যেতে পারে। মিনিমাম তুমি ইজিলি 8 পাবা, কমন পাবা 10টাই, বাট তুমি দেখা যাবে যে হয়তো 1-2টা ভুল করে ফেলছো, কিন্তু মিনিমাম 8 তুমি পাবাই, ঠিক আছে? আচ্ছা, ওরা কমেন্ট করছে ওরা যদি চান্স না পায় তাহলে নাকি আরডিডিএস এর বিরুদ্ধে লং মার্চের ঘোষণা দিবে আর কি, ঠিক আছে। তো মুরব্বি ওকে, সো সাবধান। একটা ব্যাপার কি, একটা ব্যাপার আমি তোমাদের বলি, আমরা আমাদের সাইড থেকে সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা আমাদের সাইড থেকে সর্বোচ্চটা দেবো ইনশাল্লাহ। আমরা তোমাদের জন্য কষ্ট করে গেছি, যাচ্ছি এবং যাব। তোমাদের বাকি কষ্টটা তোমাদের করতে হবে, তোমাদের মানসিকভাবে স্ট্রং থাকতে হবে এবং সৃষ্টিকর্তার উপর অবশ্যই ভরসা রাখতে হবে। তুমি যত পরিশ্রম করো না কেন, যদি সৃষ্টিকর্তা আল্লাহ যদি না চায় তাহলে তোমার এই জিনিসটার চান্স হবে না ভাই। তাকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। সর্বোচ্চ হচ্ছে প্রিপারেশন নিবা, ইনশাল্লাহ চান্স হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা করব। এবার আসো ইংরেজি প্রস্তুতি। তো যেহেতু আমাদের আরটিডিএস এর হচ্ছে ইংলিশ ক্লাসগুলো হচ্ছে আমি এবং হচ্ছে মইনুল নিব, তো এই জন্য ইংলিশ প্রস্তুতি নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলি। মইনুল আজকে নাই আমাদের এখানে, তো আমি একটু বলি। মূলত অন্তর আমার সাথে একটু এমনি আয়, তুই অন্তর যেহেতু একা একা কেমন জানি লাগতেছে, অনেক মানুষ সামনে দাঁড়ানো কিন্তু আমি একা কথা বলতেছি, আবার অন্তর খেপে আছে আসলে, আমাকে একটু করে মাইট টাইট দিতে পারে আসলে, এই জন্য একটু আচ্ছা, তো ইংলিশ নিয়ে আসলে প্রথমে আমি তোমাদেরকে বলি, ইংলিশ হচ্ছে পুরো মেডিকেল অ্যাডমিশন না, শুধু যে কোনো সময় ইংলিশ পড়তে হবে অঙ্কের মতো। আমি সবসময় বলি ইংলিশ হচ্ছে অঙ্কের মতো। অঙ্ক তোমরা কিভাবে পড়ো, তোমরা একটা অঙ্ক কি করো, ফার্স্ট আগে রুলসগুলা ভালো মতো বুঝো, সূত্রগুলা ভালো মতো বুঝো, দেন সূত্রটা মুখস্থ করো, তারপরে তুমি সেই সূত্র রিলেটেড অনেকগুলা টাইপের হচ্ছে অঙ্ক করো, তারপরে তোমার মনে হয় যে হ্যাঁ এই টাইপের এখন ম্যাথগুলো আমি পারবো। ইংলিশটা হুবহু তোমার অঙ্কের মতো, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। ইংলিশ মুখস্থ করে তুমি পারবা না। তাহলে তুমি কি করবা, গ্রামার পার্টটা যেটা করবা, গ্রামার পার্টটা তুমি আগে প্রত্যেকটা রুলস তোমাকে বুঝতে হবে। যদি আগে থেকেই তোমার পড়া থাকে, যেমন 6, 7, 8 কিন্তু আমরা এগুলো পড়ে আসছি, বা 9, 10 আমরা এগুলো পড়ে আসছি, যারা অনেক ভালো পারো গ্রামার, তাদের হয়তো বা ইংলিশের রুলস রেগুলেশন খুব একটা পড়া লাগবে না, তারা সরাসরি প্র্যাকটিসে চলে যেতে পারবা। কিন্তু যারা ইংলিশে দুর্বল, তাদের হচ্ছে অঙ্কের মতো কি করতে হবে, প্রথমে আগে রুলসগুলা বুঝতে হবে, একদম প্রিসাইজ রুলস। আমরা তোমাদের জন্য যে ইংলিশের গ্রামার এবং হচ্ছে ভোকাবুলারি যে বইটা বানাইছে, একদম প্রিসাইজ, অতিরিক্ত কোনো জিনিস না। তোমরা অনেকে বলতে পারো যে ভাই আরো বাজারে ইংলিশ বই আছে, সেই বইগুলোর কথা তোমরা বলতে পারো, কিন্তু
দুঃখজনক কি জানো, অন্যান্য যত বই আছে বাজারে আসলে এগুলো মূলত বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে আসলে লেখা। তো বিসিএস পরীক্ষায় না মানে ইংলিশ থেকে সিলেবাসটা অনেক বিস্তারিত, আর মেডিকেল অ্যাডমিশনের সিলেবাসটা এইটুকু। আমি যদি ধরি যে বিসিএস সিলেবাস এত বড়, মেডিকেল অ্যাডমিশনের সিলেবাস এইটুকু, তার মানে তুমি বিসিএস এর বই থেকে যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও, তোমারও অনেক বেশি এক্সট্রা পড়তে হবে। এক্সট্রা পড়ে তোমার মাথা তালগোল পাকা যাবে, আসলে কিছুই হবে না লাস্টে। এই জন্য আমরা আমাদের বইটা একদম মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিসাইজ করে লিখছি, দুইটা পার্টে ভাগ করছি। ইংলিশ কিন্তু এবার আমরা দুইটা বই দিচ্ছি, একটা হচ্ছে ভোকাবুলারি পার্টের জন্য আর একটা হচ্ছে গ্রামার পার্টের জন্য। তো তুমি কি করবা, আমাদের ইংলিশ গ্রামার বইটা থেকে ঠিক যেই রুলসগুলো দেওয়া আছে বুঝবা যে এগুলাই মেডিকেলে আসবে। এই রুলসগুলো আগে ভালো মতো পড়বা, অঙ্কের মতো রুলসগুলো পড়বা, সূত্র মুখস্থ করবা পারলে। তারপরে কি করবা, সেই সূত্র রিলেটেড অনেকগুলা হচ্ছে প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে, তুমি এখান থেকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকবা, ইনশাল্লাহ ইংলিশ তোমার হয়ে যাবে। ঠিক আছে? আর ভোকাবুলারির জন্য কি করতে পারো, ভোকাবুলারির জন্য ওই যে প্র্যাকটিস এবং ভোকাবুলারি একটু মুখস্থ আর কি, ভোকাবুলারি পার্টটা সেটা আমাদের ভোকাবুলারি বই থেকে হচ্ছে পড়বা। এবং তোমরা ফ্ল্যাশ কার্ড একটা মেথড ফলো করতে পারো ইংলিশের জন্য, ভোকাবুলারি পার্টের জন্য শুধু। ফ্ল্যাশ কার্ড মেথডটাকে আমি একটু তোমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে একটু সংক্ষেপে বুঝাই। ধরো তোমরা একটা কাগজের টুকরা নিবা, ছোট্ট কাগজের টুকরা, এটা তো অনেক বড় জিনিস, ছোট্ট একটা কাগজের টুকরা নিবা। টুকরার এক পাশে লিখবা হচ্ছে একটা শব্দ লিখবা, অন্য পাশে হচ্ছে তার সিনোনিম লিখবা। লিখে লিখে হচ্ছে প্র্যাকটিস করবে। এরকম মনে করো তুমি 200 শব্দের এক পাশে শব্দ লেখছো, আরেক পাশে সিনোনিম লিখছো। তারপরে তুমি র্যান্ডমলি কাগজগুলা মনে করো যে উল্টাবা, র্যান্ডমলি মনে করো একটা কাগজ তুলবা, কাগজ তুলে দেখবা যে ধরো এখানে একটা শব্দ আসছে, তুমি অন্য পাশে না উল্টিয়ে তুমি সেই শব্দটার সিনোনিম বলার চেষ্টা করবা। তারপরে উল্টায় দেখবা যে তোমার সিনোনিমটা ঠিক আছে নাকি ভুল হলো, ভুল হলে আবার শিখে ফেলবা। এই মেথডটাকে তোমার বলা হয় ফ্ল্যাশ কার্ড মেথড। তাহলে কি বুঝছো যে একটা কাগজের টুকরার এক পাশে একটা ইংলিশ শব্দ, অন্য পাশে তার সিনোনিম লিখে রাখবা। তারপরে কি করবা, এরকম 200টা মনে করো শব্দ লেখছো এবং তার পাশে হচ্ছে সিনোনিম লিখে রাখছো। র্যান্ডমলি কাগজগুলোকে যে লটারির মতো করে তারপরে তুলবা, তুলে তুলে প্রত্যেকদিন 10টা করে বা 20টা করে প্র্যাকটিস করবা। তুলবা, তুলে দেখবা যে তোমার ভাগ্যে যেই শব্দটা পড়ছে তার বিপরীতে কি সিনোনিম হইতে পারে সেটা তুমি আগে না দেখে বলার চেষ্টা করবা, দেন কাগজটা উল্টায় তুমি মিলায় দেখবা আচ্ছা আমার সিনোনিম ঠিক আছে কিনা। এরকম করে যদি প্রত্যেকদিন একটু একটু করে যদি প্র্যাকটিস করো ফ্ল্যাশ কার্ড মেথডে, দেখবা তোমার ভোকাবুলারিটা আয়ত্ত হয়ে যাবে। আর যাদের স্টিল ভোকাবুলারি অনেক দুর্বল, এখন এখানে আরেক শ্রেণীর ছাত্রছাত্রী থাকে, ভাই আমি ইংলিশে একদম দুর্বল, ছোটবেলায় আমি ইংলিশের কোনো মুভিও দেখি নাই, ইংলিশ কোনো মানে পত্রপত্রিকাও পড়ি না, ইংলিশের কোনো বইও পড়ি না, মানে আমি একদম দুর্বল, আমি বেসিক কিছু ইংলিশ শব্দ ছাড়া আর কিছু পারি না। যেমন রিড, রিড মানে পড়া, আমি শুধু ভাই এইটুকুই জানি, মানে এর থেকে বেশি আমি ডিটেলস শব্দ শিখে নাই, থাকতে পারো। তাদের ক্ষেত্রে আমি বলবো ওই 1-2 মার্কের যে ভোকাবুলারি আসে, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো যদি খুব বেশি দুর্বল হও। যে ভাই আমার ইংলিশের শব্দ ভান্ডারে একদম সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত ভাই আমি ইংলিশে একদম মানে খুবই দুর্বল ইংলিশ শব্দ ভান্ডারে, তুমি গ্রামারের উপর জোর দিবা। গ্রামার থেকে দেখা যায় যে 15টার মধ্যে মোটামুটি 8-10টা প্রশ্ন গ্রামার থেকেই আসে, তুমি গ্রামারটা ভালো মতো পড়ো, দ্যাটস ইট। আর স্পেলিং বানান তো 2-3 এমনিতেই পারবা, ব্যাস। তুমি ভোকাবুলারি পার্টটা সিনোনিম অ্যান্টোনিম তুমি স্কিপ করো যদি একদম দুর্বল হও। ঠিক আছে, বুঝাইতে পারছি? এটা হচ্ছে ইংলিশ প্রস্তুতি, আর টপিক তো তোমরা আমাদের বই কিনলে দেখতে পারবা। এরপরে আসো হচ্ছে পরীক্ষাগুলোর স্ট্র্যাটেজি। এই পরীক্ষাগুলোর স্ট্র্যাটেজি তোমাদের হচ্ছে রিজবি ভাইয়া হচ্ছে বলবে, অন্তর কিছুক্ষণ কথা বলুক এবং এটা সুন্দর করে বিস্তারিত তোমাদের রিজবি ভাইয়া বলবে। যেহেতু রিজবি সারা বাংলাদেশে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছিল, ও সবচেয়ে বেস্ট বলতে পারবে যে এক্সাম হলের স্ট্র্যাটেজি কেমন হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, তাহলে রিজবি বলবে আর অন্তর সাথে একটু হালকা কিছু কথা অ্যাড করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এক্সাম হলের যে টেস্ট করার যে ব্যাপারটা, যে এক্সাম হলে আমি আসলে কতগুলো দাগাবো, তোমাদের এই প্রশ্নগুলো অনেক বেশি কমন, যে আমি আসলে ভাই কতগুলো দাগাবো, তারপরে আমি কনফিউশন থাকলে সেগুলো দাগাবো কিনা, বা 2টার মধ্যে কনফিউশন হলে দাগাবো কিনা, 3টার মধ্যে কনফিউশন হলে দাগাবো কিনা, বা আমার আসলে কয়টা দাগানো উচিত। এই যে প্রশ্নগুলো তোমরা করো, এগুলোর একটা সবচেয়ে সরল সহজ উত্তর হচ্ছে, এখন আমরা পুরো কোর্স জুড়ে যে পরীক্ষাগুলো নিব, সেই পরীক্ষাগুলো হচ্ছে তোমার টেস্ট। এই টেস্ট করে করে তুমি দেখবা যে কেমনভাবে পরীক্ষা দিলে তোমার নাম্বারটা সবচেয়ে বেশি আসে। আমি আমার পুরো অ্যাডমিশন জার্নিতে বা যে কোনো পরীক্ষার আগে আমি যখন কোনো মডেল টেস্ট দিই বা যে ডেইলি এক্সামগুলো দিই, আমি রেগুলার বেসিসে খালি একটা জিনিস টেস্ট করে দেখি যে আচ্ছা আমি কীরকমভাবে দাগাইলে আমার নাম্বারটা বেশি আসে। তুমি এটা টেস্ট করবা হচ্ছে কোথায়? আমাদের পরীক্ষাগুলোতে। এবং প্রত্যেকটা পরীক্ষা তুমি নির্দিষ্ট সময় ধরে ঘড়ি ধরে দেওয়ার চেষ্টা করবা। আমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু জিকে ইংলিশ আমরা অ্যাড করে রাখবো, ঠিক আছে, যাতে তোমাদের রেগুলার জিকে ইংলিশ পড়াটাও হয়, ঠিক আছে। এবং এক্সামের যে ব্যাপারটা, এবং এক্সামের কিন্তু যে ব্যাখ্যা সহ সলভগুলো থাকবে, এগুলো তুমি খুব ভালোভাবে পড়ে ফেলবা এবং ভুলগুলো তোমার খাতায় নোট করে রাখতে হবে, ঠিক আছে রিজভি?
আগামী 5 মিনিট তুমি আমার সাথে থাকবা এবং এই 5 মিনিটের কথা মনে রাখবা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার হল পর্যন্ত, বা ভার্সিটি অ্যাডমিশনের প্রত্যেকটা পরীক্ষার হলে আমার কথা তুমি মনে করবা, অতখানি সিরিয়াসনেস নিয়ে তুমি এই কথাগুলো শুনবা এবং এগুলো মানবা। আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার 100টা প্রশ্নের জন্য কতক্ষণ সময় থাকে? 1 ঘন্টা। তাহলে একটা প্রশ্নের জন্য তুমি কতক্ষণ সময় পাও জানো? অনলি 36 সেকেন্ড। তো 36 সেকেন্ড কিন্তু আবার সব প্রশ্নে লাগে না। ধরলাম আমাদের এখানে 100টা প্রশ্ন আছে, প্রথম যে মেডিকেলের প্রশ্নটা তোমার এসেছে সেটা আসছে যে রক্তের পিএইচ কত, যেটা খুবই ইজি, তোমরা সবাই পারো, পারলে কমেন্টে লিখে ফেলো যে ভাই এটা আমি পারি। পারার পরে তুমি এটা পারতে ডেফিনেটলি তোমার 36 সেকেন্ড লাগবে না, তোমার 2 বা 3 সেকেন্ডে এটা তুমি দাগায় ফেলবা, আই হোপ। 2 নাম্বার প্রশ্ন এরকম একটা সোজা প্রশ্ন আসছে মনে করো, আলোর বেগ কত? কমেন্টে পারলে লিখে ফেলো, সেটা ধরো পারছো, ডান। 3 নাম্বার একটা কঠিন প্রশ্ন তুমি দেখতে পেয়েছো। গতবার বায়োলজি প্রশ্ন যদি আমরা তাকাই দেখি যে কিছু প্রশ্ন বেশ বড় বড় অপশন সহ, পুরোনো দিনের মেডিকেলে এরকম আসতো, গত বছরও কিছু এরকম আসছে, যেটা ভাবতে হয়, প্রথমবার পড়ে ধরা যায় না। তুমি যদি এটা নিয়ে ভাবতে শুরু করো, কলম চিবাইতে শুরু করো, ঘড়ির কাঁটা কিন্তু থেমে থাকবে না, ঘড়ির কাঁটা চলছে আর তুমি হচ্ছে এদিক দিয়ে ভাবতেছো। তোমার মন তোমাকে বুঝাবে এই প্রশ্ন না পারলে তুই মেডিকেলে চান্স পাবি না। আদতে কি তাই? একটা কঠিন প্রশ্ন একটা সহজ প্রশ্ন সমান নাম্বার ধারণ করে, দুজনের জন্য একই নাম্বার, তাই না? তো আমি একটা মানে গোল্ডেন রুল তোমাকে যদি বলি, শুরুতে কোনোভাবেই টাইম নষ্ট করা যাবে না। যেখানেই পরীক্ষা দাও শুরুতে কোনোভাবে টাইম নষ্ট করা যাবে না। 3 নাম্বার প্রশ্নটা যদি এরকম জটিল মনে হয়, একবার পরে তুমি পারো নাই, তুমি এটা মার্ক করবা। প্রশ্নে কি দাগ দেওয়া যাবে? প্রশ্নে দাগ দেওয়া যাবে। ওএমআরে কোনো রকম দাগ দেওয়া যাবে না, প্রশ্নে দাগ দেওয়া যাবে। প্রশ্নে এরকম করে তুমি মার্ক করলা যে এইটা আমি পরে এসে দেখবো। কেন মার্ক করলাম? নয়তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না যে কোনটা আমি আসলে বাকি ফেলে গেছি। আচ্ছা, 4 নাম্বার ধরো 1 আর 2 এর মধ্যে সোজা প্রশ্ন আসছে, পারছো। 5 নাম্বারে আসছে একটা ম্যাথটা তুমি দেখে মনে হচ্ছে এটা পারতেও পারি আবার নাও পারতে পারি, এরকম ফিল হচ্ছে। তুমি তাও ভাবলা যে আচ্ছা আমি তো, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং বা ভার্সিটি কোচিং সিরিয়াসলি করতেছো, ম্যাথ দেখলেই আলাদা রকমের ভালো লাগা কাজ করে, আমি ম্যাথটা করি, হ্যাঁ এটা আমি মনে হয় পারবো। তুমি করলা, মোটামুটি 2টা সূত্র ফেলে ফাইনালি একটা অ্যান্সার পেলা। তো তোমার এখানে 3 মিনিট সময় চলে গেল এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে এই অ্যান্সারটা 4টা অপশনের মধ্যে নাই। তো তুমি যে এই 3 মিনিট নষ্ট করলা, এই 3 মিনিটে তো তুমি কোনো লাভ হইলো না। এটার কনসিকোয়েন্স আমি তোমাকে বলি, শুরুতে সময় নষ্ট করার কনসিকোয়েন্স হচ্ছে তুমি যখন 95 নাম্বারে থাকবা, টিচার বলবে এই খাতা দাও, টাইম শেষ। অথচ পরের যে 5টা প্রশ্ন ছিল 96 থেকে 100 পর্যন্ত, এই প্রশ্নগুলো আসলে ওই 1 আর 2 এর মতো সহজ, যেটা তুমি হয়তো বা 30 সেকেন্ড সময় দিলেই 5টা প্রশ্ন দাগায় ফেলতে পারতা। বাট শুরুতে বিলাসিতা করার দরুন, শুরুতে বোকামি করার দরুন তুমি কিন্তু এই সময়টা পাচ্ছ না। এই প্র্যাকটিসটা কিন্তু তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার হলে করবা না, এই প্র্যাকটিসটা আমাদের প্রথম পরীক্ষা থেকে, তোমার মেডিকেল অ্যাডমিশনের কোচিং এর প্রথম পরীক্ষা থেকেই তুমি এই প্র্যাকটিসটা করবা। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ভাইয়া এখন তাহলে কি করণীয়? আমাদের 100টা প্রশ্ন প্রথম কতক্ষণে দেখে ফেলা উচিত? আমি যদি তোমাকে সময়টা বেঁধে দেই, 100টা প্রশ্ন তোমার 35 থেকে 40 মিনিটের মধ্যে দেখে ফেলা উচিত। ঠিক আছে, যদি আরো ভালো প্রিপারেশন থাকে 30 মিনিটে দেখে ফেলতে পারো, খুব ভালো, কিন্তু এটা 40-এর বেশি যাওয়া উচিত না। মেডিকেল ভর্তি পরীক্ষার 1 ঘন্টার মধ্যে তোমাকে তোমার রোল নাম্বার ফিল আপ করতে হবে, তোমার ওই ওএমআরে যা যা লিখতে হবে, টিচার এসে আবার সাইন করবে। এটার জন্য সিস্টেম লস হিসেবে তোমাকে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ধরে রাখতে হবে, বুঝতে পারছো? তো তুমি মেইন পরীক্ষাতে কিন্তু ওই 5 মিনিট ধরো তুমি ছেড়ে হিসাব করো। কোচিং এর পরীক্ষাগুলো কিন্তু আমরা এরকমই নেই, 50 মিনিট বা 55 মিনিটে তোমাকে 100 প্রশ্নের পরীক্ষা নেই। কেন? যেন তোমার প্রশিক্ষণটা মানে কঠিন হয়, হার্ড একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাও, যেন পরীক্ষার হলে সময় নিয়ে তোমার কোনো ক্রাইসিস ফিল না হয়। আমি যদি আমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা বলি, আমার পরীক্ষার ক্ষেত্রে আমি প্রথম দিকে যে প্রশ্নগুলো পেয়েছিলাম এগুলোকে আমার খুব কঠিন মনে হয়েছে, বুকে ভয় ধরে গিয়েছে, কনফিডেন্স শুরুতেই একটু ড্রপ হয়েছে যে হায় হায় এরকম লাগতেছে কেন, আমি তো আরাম বোধ করতেছি না প্রশ্ন দেখার পরে। বিশ্বাস করো আমি প্রথম 10টার মধ্যে 4টা পারি নাই, কিন্তু এর পরে দেখলাম যে নিরবিচ্ছিন্নভাবে আমি টানা 20টা পেরে ফেলছি। তখন আমি আবার রিগেইন করলাম আমার কনফিডেন্স, না আমি তো পারছি, আমি একটু সময় দিলেই পারছি, প্রশ্ন আসলে অতটাও কঠিন হয় নাই যে আমি কিছু পারবো না, আমি তো পারছি, বই থেকেই তো আসছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে কঠিন প্রশ্ন এসেছে, এর মানে হচ্ছে তোমার শেষে সহজ প্রশ্ন আসবে। বি হোপফুল, সবসময় আশা নিয়ে বাঁচো, ঠিক আছে? প্রথমে সহজ প্রশ্ন আসছে মানে শেষে কঠিন আসতে পারে, এটা নিয়ে আবার বেশি দুশ্চিন্তায় পড়ে যায় না, ঠিক আছে? যেভাবে আসে ওইভাবে ফেস করে যাবা। আমার ক্ষেত্রে আমি 35 মিনিটে 100টার প্রশ্ন দেখে ফেলেছি এবং আমি 69টা দাগিয়েছিলাম, আমার মনে আছে। অনেকে জিজ্ঞেস করি যে পরীক্ষা দিয়ে আসছো কয়টা দাগাইছো, তখন দেখি যে কোনো ডেফিনেট অ্যান্সার নাই, তখন দেখি যে স্পেসিফিকলি বলতে পারছো না।
পরীক্ষাটা একটা গাড়ির মতো, তোমার যদি গাড়ির নিয়ন্ত্রণ না থাকে তাহলে হবে? পরীক্ষার নিয়ন্ত্রণও তোমার হাতে রাখতে হবে। আমি প্রথম দেখার পরে দেখলাম আমার 31টা বাকি আছে, মানে আমি 69টা দাগিয়েছি, আমার হাতে টাইম আছে হচ্ছে 25 মিনিট। তো 25 মিনিটে 31টা প্রশ্ন, নট এ বিগ ডিল, দাগানো যায়। এইবার আসো, যেই প্রশ্নগুলো আমি গোল্লা দিয়ে আসছিলাম প্রথমবার দেখে আমার কঠিন লেগেছিল, সেই প্রশ্নগুলো দ্বিতীয়বার দেখায় আমার কাছে সহজ লাগা শুরু করলো। কেন বলো তো? আমি যখন প্রথমবার প্রশ্ন পাই তখন আমার মাথায় কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সবগুলো চ্যাপ্টার, সবগুলো তথ্য নিয়ে আমি বসেছি। কিন্তু আমি 100টা প্রশ্ন দেখে ফেলার পরে আমার ব্রেইন কিন্তু সর্ট আউট করে ফেলেছে কোন তথ্যগুলো আমার জন্য দরকার আর কোনগুলো দরকার নেই। বুঝাইতে পারছি তো? তখন অ্যান্সারটা খুঁজে পাওয়া ইজি। আবার অনেকে এরকম হটকারিতা করো যে একটা অপশন 4টার মধ্যে মনে হচ্ছে যে এটা হতে পারে, এটা হতে পারে ভেবে তুমি দাগাই দিলা, কিন্তু একটু পরেই তোমার গিয়ে মনে হলো হায় হায় এটা তো এইটা না, এটা তো এইটা হওয়ার কথা, তাই না? তো এরকম করে তড়িঘড়ি করে দাগানোর কিছু নাই, একটু টাইম নাও, স্কিপ করে সামনে আগাও। এটা হচ্ছে মেইন থিম, এক্সাম কিভাবে দিব। বুঝতে পেরেছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে, ও আচ্ছা, আমার ব্যাপারটা যদি বলি, আমার পরীক্ষার পরে 5-6 মিনিটের মতো সময় ফাঁকা পড়েছিল এই স্ট্র্যাটেজিতে এগিয়ে, তোমারও থাকবে ইনশাল্লাহ। আমি মোট 88টা আমার সঠিক হয়েছিল, আমি 98টা দাগিয়েছিলাম এবং আমার 88টা সঠিক হয়েছিল। আজকে আমি আবার আমার রেজাল্টের স্ক্রিনশট দিয়েছি, এই জন্য আবার এক্সপ্লেইন করতেছি। সো আমার 10টা ভুলের জন্য 2.5 কাটা গিয়েছিল, আমি 85.5 পেয়েছিলাম এবং এইটাই ওই বছর সর্বোচ্চ নম্বর ছিল। আমার বছর সেকেন্ড হয়েছিল শুভ মহাজন, আমার বন্ধু। ও আসলে ও দাগাইছিল হচ্ছে 89টা, মানে ওরও 88টা হয়েছে, ও দাগাইছে হচ্ছে 99টা। তো ওর একটা মাত্র বেশি ভুল যাওয়ায় ওর আসলে 2.75 কেটেছে এবং ও পেয়েছে হচ্ছে 85.25। ওই 0.25 না পেয়ে ও আসলে সেকেন্ড হয়েছিল। এটা আসলে ব্যক্তি জীবনে কোনো ইম্প্যাক্ট রাখে না, তোমাদের কাছে হয়তো বা এটা অন্যরকম অর্থ মিন করে। বাট আমি জাস্ট তোমাকে একটু বলি যে 2টা প্রশ্ন নিয়ে আমি বসেছিলাম শেষে, সেই 2টা প্রশ্ন আমি আসলে একদমই পারি না, তাই আমি দাগাইনি। একদমই না পারায় আমি দাগাইনি। যদি আমি দাগাইতাম তাহলে আমি কাটা খাইতে পারতাম এবং আমার পজিশনটা হয়তো বা পেছনে যাইতে পারতো। আমি শেষ একটা টপিক বলে অন্তর ভাইকে দিব, কারণ অন্তর ভাইকে আমি ভয় পাই, আমি রাহাতের মতো রিস্ক নিতে চাই না। অন্তর ভাইকে মাইক আমি ছেড়ে দিব। জাস্ট আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক সময় কনফিউশন জাগে, ভাই আমার না 2টার মধ্যে কনফিউশন, আমার কনফিউশন এ এবং ডি, এই 2টার মধ্যে অ্যান্সার আছে, তো আমি কি এই প্রশ্নগুলো দাগাবো নাকি দাগাবো না, এটা তোমার মনে হচ্ছে? আমি তোমাকে এই ক্ষেত্রে যেটা বলবো যে তুমি অবশ্যই এই রিস্কগুলো নাও যেখানে 2টার মধ্যে কনফিউশন। কেন? কারণ হচ্ছে তোমার ধরো এরকম কনফিউশন হচ্ছে 10টা প্রশ্নে, 10টা প্রশ্ন তুমি ফেলে আসছো, তুমি কিন্তু কোনো 0 পাইছো। আচ্ছা, যদি 10টার মধ্যে তুমি দাগাও, রিস্কগুলো নাও, আমি সম্ভবত অঙ্ক করে দেখলাম তোমার 5টা হয়েছে, 5টা ভুল গেছে, তবু তোমার প্লাস 3.75 থাকবে। তুমি বলতে পারো আমার ভাগ্য খারাপ ভাই, আমার মাত্র 3টা হয়, 7টা ভুল যায়, তবু তোমার প্লাস 1.25 থাকবে। তুমি বলতে পারো আরো খারাপ, 2টা হয়, 8টা ভুল যায়, কোনো লস নাই, 0। আর যদি কেউ বলো যে ভাই আমার 10টাই ভুল যায়, একটাও হয় না, তাহলে আসলে এখানে ভাগ্যের দোষ না, এখানে আসলে তোমার জ্ঞানের দোষ, তুমি জানোই না আসলে, এই জন্য এরকম হচ্ছে। আমার কথা ভালো মতন বুঝতে হবে। ভাইয়া বলছে যে যদি 2টার মধ্যে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমি রিস্ক নিব, যদি 3টার মধ্যে থাকে নিব না। বা যদি এভাবে চিন্তা করি যে 4টার মধ্যে একটাই তো উত্তর আছেই, মজা করে দাগাই, তাইলে হবে না। সেটা কিন্তু আমি নিজেই করি নাই 2টা প্রশ্নের ক্ষেত্রে। সো এই ছিল পরীক্ষার হলে কিভাবে দাগাবা সেটার ব্যাপারে কথা। তোমরা কি বুঝতে পারছো কিনা? আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। অন্তর ভাইকে আমি মাইকটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি পলায়ন করি, থাকবো। আচ্ছা আচ্ছা, তোমাদের মোস্ট যে যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, ভাই কবে শেষ করব, যে ভাই আপনারা কবে এই কোর্সটা শেষ করবেন, ভাই কবের মধ্যে শেষ করলে ভালো হয়, পরীক্ষা কবে হবে। ধরো আমরা মোটামুটি এমন ভাবে টার্গেট করতেছি, ধরো তোমার ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, এইরকম টার্গেট নিয়ে আমরা কোর্স আগাবো। আমি কিন্তু একবারও বলি নাই ডিসেম্বরে পরীক্ষা হবে, ঠিক আছে? তোমরা আবার আমার কথা কেটে ভিডিও বানায় না যে অন্তর ভাই বলছে ডিসেম্বরে পরীক্ষা হবে, এরকম কিন্তু আমি বলি নাই। আমরা ডিসেম্বর টার্গেট রেখে আমরা তোমাদের জন্য কোর্স আগায় নিব, সোজা হিসাব। এখন খেয়াল করো, তোমরা অনেকে বলতেছো ভাই নভেম্বরে শেষ হবে কিনা। আমরা মোটামুটি আমরা যে টার্গেট করে আগাই, ধরো 2.5 মান্থস বা 2.5 মাস, বা ধরো মোটামুটি ধরো 75 দিন বা হচ্ছে ধরো 80 দিন, এর মধ্যে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে, পুরো কোর্স। একটা কথা মাথায় রাখো, তুমি একটা মানুষ, ঠিক আছে, তোমার সিলেবাস শেষ নিয়ে টেনশন। আমরা মানুষ, আমাদের টেনশন হচ্ছে এই মুহূর্তে গ্রুপে আছে 3500+। তোমাদের চেয়ে আমার টেনশন অনেক বেশি তোমার সিলেবাস শেষ হচ্ছে কিনা, বুঝতে পারছো? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আমাদের রুটিনের সাথে পড়ালেখা করে সিলেবাস শেষ করা, তাইলেই হবে, ঠিক আছে? তোমার একার শেষ। আর আমার চিন্তা হচ্ছে 3500 স্টুডেন্ট আমাদের উপরে ভরসা করে আছে,
তাহলে ওদেরকে সঠিক সময় শেষ করে দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে? এটা 4,500 হয়ে যাবে, তোমরা তোমাদের বন্ধুদের জানাইলে আরো বেশি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের রুটিনটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অনেকে হচ্ছে সমস্যার কথা বলতেছো যে হচ্ছে ভাই নেট আটকাচ্ছে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সাউন্ড কম। তো দেখো হচ্ছে আমি তোমাদের দেখাই, এই যে দেখো হচ্ছে আমাদের প্রত্যেকের ফোনে চলতেছে, ওকে? এখন মনে করো যে আমার লাইভটা, আমাদেরটা যেটা লাইভ চলতেছে এখন প্রায় 1000 খানেক মানুষ দেখতেছে, ওকে? তো 1000 খানেক মানুষের মধ্যে আসলে কয়েকজনের সমস্যা হইতেই পারে, এটা হচ্ছে একটু যদিও দুঃখজনক ব্যাপার, আমরা সত্য কথা দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু আসলে সেই জায়গাতে আমাদের কিছু করার নাই, এটাও সত্য কথা, ঠিক আছে? তো হচ্ছে সেই জায়গাতে যদি তুমি বারবার বলতে থাকো যে ভাই নেট সমস্যা, আসলে এই জায়গাতে দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু করার মতো আমাদের কিছু নাই, ওকে? আরেকটা ব্যাপার যেটা সাউন্ড আসলে ওকে আছে। এখন মনে করো যে হচ্ছে অন্তর ভাই এমনিতে নর্মালি যে ভয়েসে কথা বলে সেটা ওকে, এর বেশি যদি হচ্ছে বলো যে হচ্ছে ভাই আরেকটু, এই যে দেখো যেটা লাইভ চলতেছে এখন প্রায়, ওকে, এর বেশি যদি হচ্ছে অন্তর ভাইকে বলো ভাই একটু জোরে বলেন, তাহলে ভাই যে হুঙ্কার দিবে, তো তুমি দেখা যাবে হচ্ছে বিছানায় বসে হচ্ছে পড়ালেখা করতেছে, হয়ে থেকে পড়েও যাইতে পারো, ঠিক আছে? সাবধান। তো ওকে আছে, কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে ঝামেলা থাকতে পারে, সেটা একটু মিনিমাইজ হয়ে যাবে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমরা অনেকে অনেক ধরনের সমস্যার কথা বলতেছো, সেটা হচ্ছে কি যে ভাই পিডিএফ পাই নাই, তারপরে আরো অনেক কিছু, যে হচ্ছে ভাই অমুকটা কোথায় পাবো, তমুকটা কোথায় পাবো, ঠিক আছে? তো এই সব ব্যাপার নিয়ে দেখো হচ্ছে অন্তর ভাই আজকে কিন্তু একটু সে হচ্ছে টাইম কম পাইছে যে হচ্ছে কথা বলার, এই জন্য আগেই বুকিং দিয়ে রাখছে সে আরেকটা লাইভ করবে, এবং সেটা হচ্ছে এতে লাভ দুইটা। একটা হচ্ছে সে এককভাবে একটা, হচ্ছে আমরা বলি না একক সন্ধ্যা যে গানের, এরকম একটা সে একক সন্ধ্যা করবে লাইভ অনুষ্ঠানের, সে একা একা দেখা যাবে হচ্ছে সারাক্ষণ কথা বলবে, কাউকে মাইক টাইক দিবে না, কাউকে আসতেও দিবে না, এটা একটা ব্যাপার, তার ব্যক্তিগত লাভ। আরেকটা লাভ হচ্ছে তোমরা হচ্ছে আমাদের যারা পেইড গ্রুপে আছো তাদের প্রত্যেকটা সমস্যা যেগুলো আছে সবগুলো ধরে ধরে এগুলোর সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে? তো হচ্ছে খুব বেশি প্যানিক হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আমরা এতজন ভাইয়ারা থাকতে তোমাদের আমার মনে হয় না এটা নিয়ে টেনশন করতে হবে যে হচ্ছে আমরা সমস্যা নিয়ে হয়তো আমাদের কোর্সটা শেষ করব, এরকম মনে হওয়ার বিন্দু মাত্র কোনো কারণ নাই, ঠিক আছে? এটা আমরা তোমাদের হচ্ছে আশ্বাস দিচ্ছি, এবং শুধু এটা রাজনৈতিক আশ্বাস না, এটা আমাদের পক্ষ থেকে একেবারে হচ্ছে জেনুইন আশ্বাস, ঠিক আছে? এটা তোমরা হচ্ছে এক দুদিন পরে ইনশাল্লাহ বুঝতে পারবা, ওকে? অন্তত যেটা বলতেছিলি এটা বলতে চাই। আচ্ছা, রুটিনটা কি ওরা দেখতে, মানে একটু দেখতো রুটিনটা দেখা যাচ্ছে কিনা, নাকি বেশি ছোট হয়ে গেছে, একটু দেখ। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে আরো সুন্দর করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি মনে হয় আমার আরেকটা রুটিনের ব্যবস্থা আছে, আমি রুটিনটা বের করি, তুই একটু বল যে এভাবে আচ্ছা আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা তোমাদের দেখো অলমোস্ট যে রুটিনটা দিচ্ছি সেটা আমরা মান্থলি ওয়াইজ রুটিনটা দিচ্ছি, কারণ এই 1 মাস পরে আমাদের আসলে কার জীবনে কি ঘটে যাবে, কে কখন ক্লাস নিতে পারবো সেটাও আমরা জানি না। তো আমরা মনে করি যে সম্পূর্ণ রুটিনের একদম পুরো কোর্সের রুটিন দেওয়াটার থেকে 1 মাস করে রুটিন দিলে সেই রুটিনটা পারফেক্ট হয়, এবং এইখানে ক্লাস চেঞ্জের ব্যাপার স্যাপার থাকে না। আর আমাদের এইখানে যে রুটিনটা আমাদের গ্রুপে আমরা দিয়েছি সেটা যদি তোমাদেরকে একটু দেখাই, অন্তর ভাই বড় করবে, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত যা যা ক্লাস রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আমরা তোমাদের বলে রাখি আজকে যে ক্লাসটা করছো আগামীকাল সেটার এক্সাম, এবং ক্লাস টাইমটা যদি তোমাকে দেখাই, একটা হচ্ছে তোমার সব ক্লাসই রাত 9টা থেকে, তবে আমাদের অনুশীলনী প্রশ্ন সলভের যে ক্লাসগুলো হবে সেগুলো হবে কয়টা অন্তর? বিকেল 5টা থেকে, ঠিক আছে? অনুশীলনী সলভের। এবং অন্তর ভাই কিন্তু একটা ব্যাপার বলেছে যে অনুশীলনী সলভ ক্লাস তুমি আমাদের সাথে করবা, এটার অপেক্ষায় বসে না থেকে নিজে আগে করে ফেলবা সলভ, এবং অনুশীলনী সলভ ক্লাসে তুমি রিভিশন দিবা যে দেখি তো আমিও তো এইভাবেই করছি, বুঝতে পেরেছো? তো এই তো তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রুপে পাবলিশ করা রুটিন। অন্তর, আচ্ছা, রুটিনটা আমি তোমাদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? তোমরা অনেকেই রুটিন নিয়ে টেনশন করতেছিলা। আমরা জিনিসগুলোকে সবকিছুকে যেটা করেছি সেটা হচ্ছে ব্যালেন্স করেছি, ঠিক আছে? শর্ট ফুল এগুলোকে আমরা ব্যালেন্স করেছি, ঠিক আছে? এবং কি কি ধরনের ক্লাস আছে এগুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো। রুটিন তোমার সাথে নাও মিলতে পারে, তোমার পছন্দের নাও হতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখো যে এখানে এই রুটিনটা আমরা 11 জন ভাইয়া মিলে বসে বানাইছি, যেটা তোমাদের জন্য বেস্ট সেটাই বানাইছি, ঠিক আছে? তোমার ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু যেটা বেস্ট সেটাই এখানে বানানোর চেষ্টা করছি আমরা। দেখো, শুরুতে তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা শুরু করেছি হচ্ছে উদ্ভিদ প্রজনন রিজভি ভাইয়ের ক্লাস দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু একটা এক্সট্রা সিলেবাসের ক্লাস, ঠিক আছে ভাই? শুধুমাত্র এক্সট্রা সিলেবাসে কি পড়বো তা না, আমরা কিন্তু দেখো শর্ট সিলেবাসের চ্যাপ্টারও রাখছি, যে রাহাত ভাইয়ের তড়িৎ রসায়ন ক্লাস, ওকে? এরপরে ভাই তড়িৎ রসায়ন ক্লাস যে হলো, তাহলে এটার তো ভাই এমসিকিউ সলভ ক্লাস, এই যে দেখো পরের দিন বিকাল 5টায় তড়িৎ রসায়ন এমসিকিউ সলভ ক্লাস। ভাই বিকাল 5টায় কেন দিলেন? এর আগে তুমি নিজে একবার সলভ করার চেষ্টা করবা অবশ্যই, ঠিক আছে? এবং তারপরে কিন্তু আলটিমেটলি এটার পরীক্ষা, এবং প্রত্যেকটা পরীক্ষার দিকে তুমি যদি তাকাও তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার সাথে
ইংলিশ অথবা জিকে যে কোনো একটা অ্যাড করা থাকবে, মানে রেগুলার তুমি একটু একটু করে পড়বা। ও ও ও আচ্ছা আচ্ছা, এটা ভুল করে লিখছে, এটা একটু ঢাকে দিই তাড়াতাড়ি। ঠিক আছে, রাত 9টা, সকাল 9টায় কোনো ক্লাস হবে না ভাই, আমরা সকাল 9টায় অনেকে উঠি না এই জন্য। ঠিক আছে, এরপরে আসি আমরা এই যে তাপগতিবিদ্যা, তারপরে গুণগত রসায়ন, তারপরে দেখো বর্জ্য নিষ্কাশন মানে কি, এটা আবার শর্টের বাইরের চ্যাপ্টার, তাই তো। আবার দেখো টিস্যু তন্ত্র, এটা আবার শর্টের মধ্যে চ্যাপ্টার। আবার দেখো এর মধ্যে কিন্তু ইংলিশ ক্লাস আছে, আবার দেখো ফিজিক্স ক্লাস, আবার কেমিস্ট্রি ক্লাস, মানে দেখো সব কিন্তু পর্যায়ক্রমে আসতেছে। শুধুমাত্র বায়োলজি পড়াই যাচ্ছি এরকম না, সবকিছুর যাতে একটা ব্যালেন্স থাকে, সবকিছু সমানভাবে যদি আগায় তাহলে কিন্তু তোমার পড়াটাও সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে দেখো এই যে দেখো, তাহলে কিন্তু আমাদের অনুশীলনী সলভ ক্লাসগুলোও থাকতেছে, এবং দেখো এই যে দেখো বায়োলজি এক্সট্রা ইনফো ক্লাস। ভাই এখানে তো টপিক লেখা নাই, এর আগে যে ক্লাসগুলো হয়েছে, ধরো আমরা উদ্ভিদের প্রজনন পড়লাম, বর্জ্য নিষ্কাশন পড়লাম, টিস্যুতন্ত্র পড়লাম, 3টা ক্লাস মিলে এই 3টা ক্লাসের যে এক্সট্রা ইনফো সেগুলো তোমাদেরকে একদিন ধরে পড়ায় দিব, সেটা হচ্ছে বায়োলজি এক্সট্রা ইনফো ক্লাসের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা ক্লাস। এবং আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো এগুলো তো আমাদের ডেইলি এক্সামের টপিক, তাই না? তো কয়েকদিন ডেইলি এক্সাম দেওয়ার পরে কি হলো, রিভিউ এক্সাম। কয় তারিখ লেখা আছে দেখো, 9 থেকে 13 সেপ্টেম্বর। এই যে 9 থেকে 13, মানে 9 তারিখ উদ্ভিদ প্রজনন, 10, 11, 12, 13, এই 1, 2, 3, 4, 5টা টপিকের পরে এই যে 1-2 দিন সময় গ্যাপ দিয়ে দেখো আমাদের একটা রিভিউ এক্সাম। আবার দেখো পরে রিভিউ এক্সামটা কই, পরে রিভিউ এক্সামটা হচ্ছে 23 তারিখে, দেখছো? পরে রিভিউ এক্সামটা তুমি যদি দেখো তাহলে এখানে আবার কি দেখতেছো, এই দেখো পরেরটা হচ্ছে 14 থেকে 20 সেপ্টেম্বর, মানে গড়ে তুমি 6-7 দিন পর একটা করে রিভিউ এক্সাম দিবা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে তুমি একবার ডেইলি এক্সামের জন্য পড়তেছো, তারপরে আবার কি করতেছো, রিভিউ এক্সামের জন্য আরেকবার তুমি রিভিশন দিচ্ছ। ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং পুরো মাস শেষে আমরা একটা মান্থলি এক্সামও নিব, যাতে তোমার পুরো মাসের পড়াটা তুমি আরো একবার রিভিশন দেওয়ার সময় পাও। ঠিক আছে, একটা কথা মনে রাখো ভাই, ভাই মান্থলি এক্সাম নিলে এত কিছু একসাথে কি রিভিশন দিতে পারবো? তুমি মেডিকেল পরীক্ষার আগের দিন কি সব রিভিশন দিয়ে যাইতে পারবা? পারবা না। এটা এখন থেকে প্রিপারেশন নিতে হবে, এই জন্যই মান্থলি এক্সাম। ক্লিয়ার? এরপরে কি আছে দেখো, মুক্তিযুদ্ধ আছে, তারপরে ইংলিশের টপিক, জ্যোতির্বিজ্ঞান, মানবদের প্রতিরক্ষা, এটা আবার এক্সট্রা সিলেবাস, ভেক্টর শর্টের মধ্যে, জীব প্রযুক্তি শর্টের মধ্যে, আধুনিক পথবিজ্ঞানের সূচনা এটা শর্টের মধ্যে। ঠিক আছে, এবং মোটামুটি সব ভাইয়েরই কিন্তু ক্লাস তুমি দেখতে পাচ্ছ, এবং এমসিকিউ সলভ ক্লাসও মোটামুটি এভাবে অ্যারেঞ্জ করা আছে। ঠিক আছে, এবং ক্লাসগুলো কখন, ক্লাসগুলো আমি তো বললাম যে এই সাইডের যে ক্লাসগুলো দেখতেছো সব হচ্ছে রাত 9টায়, আর এই যে এক্সট্রা ইনফো ক্লাস, এমসিকিউ সলভ ক্লাস, এগুলো হচ্ছে বিকাল 5টায়। ভাই আমি হচ্ছে আরো ওই ক্লাসের পরপরই দেখে নিতে চাই, আর্কাইভ ক্লাস আছে, তুমি দেখে নিবা, কোনো সমস্যা নেই। এমসিকিউ সলভের ক্লাস তোমাদেরকে আমরা আগেই রেকর্ডেড দিয়েই রাখবো, তারপরে এগুলো আবার লাইভ ক্লাস হবে, এগুলো কিন্তু লাইভ ক্লাস, নট রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, আচ্ছা ক্লাস ডিউরেশন হচ্ছে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে শেষ করার। কিছু ক্লাস একটু বেশি হতে পারে, ধরো তোমরা বললা যে ভাই এই জিনিসটা আর একটু বিশ্লেষণ করে পড়ান বা আর একটু ব্যাখ্যা করে পড়ান, বা ধরো চৌম্বকের চ্যাপ্টারটা ক্লাস হচ্ছে, চৌম্বক বিশাল একটা চ্যাপ্টার, তাই না? এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে অনেক বেশি কষ্ট হয়, তো এই চ্যাপ্টারে একটু সময় বেশি লাগতেই পারে, হয়তো 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লাগতে পারে। ঠিক আছে, তোমাদের জন্য যেটা সবচেয়ে ভালো, আমাদের 6 থেকে 7 বছর অভিজ্ঞতা নিয়েই আমরা সেটা করব। আমরা ঘড়ি ধরে কিন্তু তোমাদেরকে ক্লাস করাচ্ছি না, আমরা তোমাদেরকে মোস্ট ইফেক্টিভ যতটুকু হইলে তোমাদের জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে নেওয়ানো সম্ভব, সেটাই আমরা চেষ্টা করব। আমি কি বুঝাইতে পারছি? তাহলে শর্টের মধ্যে ক্লাস, শর্টের বাইরের ক্লাস, জিকে ক্লাস, ইংলিশ ক্লাস, এমসিকিউ ক্লাস, এক্সট্রা ইনফো ক্লাস, তারপরে এই যে আমাদের ডেইলি এক্সাম, রিভিউ এক্সাম, প্রত্যেকটা এক্সামের সাথে জিকে, ইংলিশ। আর কি চাও ভাই? আমি পরীক্ষাটা কোন সময় দিব? পরীক্ষা তুমি যে ডেটে লেখা আছে সেই ডেটে রাত 8:30 আমরা লিঙ্ক পোস্ট করে দিব, পরের দিন সন্ধ্যা 6টার মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা। ভাই আমি এই সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারলাম না, পরে কি দিতে পারবো না? পরেও দিতে পারবা। এই সময়ের মধ্যে দিলে তুমি কি পাবা? তোমাকে লিডার বোর্ডে তোমার নামটা দেখতে পারবা। আমি বুঝাইতে পারছি? ভাই নেগেটিভ মার্কিং থাকবে না? থাকবে। তুমি যা যা চিন্তা করতেছো মোটামুটি সবই থাকবে, বুঝতে পারছো? টেনশনের কোনো কারণ নাই। আমি কি ক্লিয়ার করতে পারছি? তোমরা আমাদের সাথে এই রুটিনটা ফলো করো। যদি ফলো করো, তোমরা অনেকে বলো ভাই আমাদের একটু রুটিন করে দেন। এই যে রুটিন, এই রুটিন ধরে তুমি যদি পুরোটা শেষ করো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাকে মানে সিলেবাস শেষ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই টেনশন আমাদের, ঠিক আছে?
আচ্ছা, তোমাদের আরেকটা কনফিউশন আছে, তোমরা অনেকে অফলাইন কোচিং এ পড়ো, হয়তো বলতেছো ভাই অফলাইন কোচিং এর সাথে রুটিনটা কিভাবে ম্যাচ করব, অফলাইন কোচিং এর সাথে কিভাবে রুটিনটা ম্যাচ করব। একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি অফলাইন কোচিং এ একটা পরীক্ষা দিতে যাবা, সে পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি আমাদের ক্লাসটা দেখে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের ক্লাস দেখে যাওয়ার পরে তুমি অবশ্যই নাম্বার বেশি পাবা। বুঝতে পারছো? এবং অফলাইন কোচিং এর ক্লাস কেমন হয় না হয় এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? তুমি নিজেই ক্লাস দেখলেই বুঝে যাবা, ঠিক আছে? আমাদের কিছু বলতে হবে না। আর সেকেন্ড টাইমার যারা আসো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তো যাই হোক, রাহাত তুই কিছু বল। আচ্ছা, তো তো অন্তর হচ্ছে খুব সুন্দর করে তোমাদেরকে রুটিনটা হচ্ছে বিশ্লেষণ করছে। আমি তারপরও রুটিনটাকে জাস্ট একটু সংক্ষেপে আমি আবার রিক্যাপ করতেছি, যারা স্টিল মানে আরো কিছু প্রশ্ন থাকে আমি আরেকবার তোমাদেরকে বলে দিই, যাতে রুটিন নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। আর তার আগে আমি দুইটা শুধু কথা বলবো যে সিলেবাস শেষ করা নিয়ে তোমরা দুশ্চিন্তায় আছো, বাট তোমরা কি জানো এই যে প্রি মেডিকেল যে ব্যাচে যারা ভর্তি ছিল, আমি জানি না অন্য প্ল্যাটফর্মের খবর আসলে আমি খুব একটা রাখি না, কিন্তু আমরা কিন্তু আমাদের প্রি মেডিকেলেই ফুল এইচএসসি শর্ট সিলেবাস শেষ করে দিয়েছিলাম। এমনকি শুধু ফুল এইচএসসি শর্ট সিলেবাসই আমরা পড়াই নাই, আমরা প্রি মেডিকেলে এক্সট্রা সিলেবাসও পড়াইছি, জিকে ইংলিশও পড়াইছি। অর্থাৎ বুঝতেছো, প্রি মেডিকেলে আমরা এইচএসসি ফুল সিলেবাস শেষ করে দিছি, শর্টের বাইরের চ্যাপ্টার পড়াইছি, জিকে ইংলিশ পড়াইছি এইচএসসি পরীক্ষার আগেই। কিন্তু তোমাদের যখন প্রথম বাংলা পরীক্ষা হয় তার আগেই কিন্তু এগুলো আমরা শেষ করে দিছি। তাইলে তোমরা সিলেবাস 10 শেষ করা নিয়ে কেন দুশ্চিন্তায় আছো? প্রি মেডিকেলে যেহেতু আমরা এইচএসসি এর আগেই সব শেষ করে দিছি, এখানে তো আরো সুন্দর করে আমরা শেষ করব, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্লাস শুরু হবে তাহলে শেষ করার কথা ওরা শুনে মনে করবি ভাই আর কি পড়াবেন না, এই সব জিরো থেকে পড়ানো শুরু করতেছি, টেনশনের কোনো কারণ নেই। আর সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেকেন্ড টাইমারদের কি চলতেছে জানো? 4.0 যে এস যে গ্রুপটা, এই গ্রুপে আমরা পুরো শর্ট ফুল জিকে ইংলিশ সব একবার শেষ করে ওদেরকে পেপার ফাইনাল নিচ্ছে, জানো? তুমি এটা ভাবতে পারো এটা কেন সম্ভব হয়েছে? এটা সম্ভব হচ্ছে এত বিশাল টিচার প্যানেলের কারণে। আমি কি বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে ক্লাস শুরু হবে 9 তারিখ থেকে। সো 9 তারিখের আগে যারা ভর্তি হবা তারা কিন্তু কোনো লাইভ ক্লাস মিস যাবে না। কেউ এইভাবে ভাইবো না যে আজকে 6 তারিখে ওরিয়েন্টেশন হয়ে গেল, কালকে ভর্তি হলে মনে আমার ক্লাস মিস হবে না। মেইন ক্লাস কবে থেকে তাহলে শুরু হবে? 9 তারিখে রাত 9টা থেকে ইনশাল্লাহ হচ্ছে শুরু হবে রিজভি ভাইয়ের উদ্ভিদ প্রজনন ক্লাস দিয়ে। এর আগ পর্যন্ত তোমরা চাইলে যদি ভর্তি হও কোনো ক্লাস মিস যাবে না, সবকিছু তোমরা করতে পারবা। আচ্ছা, আমি তাহলে রুটিনটা আরেকবার একটু খালি হালকা করে একটু বলে দিই আরেকবারও, যে আমাদের এবার রুটিনের মধ্যে প্রথমে কি থাকবে? 9 তারিখে এটা রাত 9টা হবে, এটা সকাল 9টা আসছে ভুলে, রাত 9টা হবে, উদ্ভিদ প্রজনন দিয়ে শুরু হবে। তার মানে আমরা শুরুই করতেছি এক্সট্রা সিলেবাসের ক্লাস দিয়ে। দেখো এখানে যেমন এক্সট্রা সিলেবাসের ক্লাস হবে, ঠিক তেমনি ভাবে দেখো শর্টের চ্যাপ্টারের ক্লাসও হবে। উদ্ভিদ প্রজনন হচ্ছে এক্সট্রা সিলেবাসের ক্লাস। এরপরে দেখো তড়িৎ রসায়নে হচ্ছে আমার ক্লাস শর্ট সিলেবাসে। এরপরে দেখো আবার তাপগতিবিদ্যার ক্লাস, আবার এর মাঝখানে অনুশীলনী সলভ ক্লাস কিন্তু এবার আমরা লাইভে নিচ্ছি। দেখো এই যে তড়িৎ রসায়ন যখন আমার পড়ানো শেষ হয়ে যাবে, দেখো ডক্টর মারিফুল তোমাদেরকে তড়িৎ রসায়নের হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস নিবে, অনুশীলনী সলভ ক্লাস লাইভে নিবে। আবার দেখো এখানে আরেকটা জিনিস এবার আমরা রুটিনে অ্যাড করছি, সেটা হচ্ছে দেখো এক্সট্রা ইনফোর উপরে লাইভ ক্লাস। চিন্তা করতে পারো, দেখো এই যে তোমাদের তুরাব ভাই এক্সট্রা ইনফোর উপর, অর্থাৎ এর আগে আমরা যতগুলো বায়োলজি চ্যাপ্টার পড়াইছি সেই বায়োলজি চ্যাপ্টারের এক্সট্রা ইনফো, অর্থাৎ আজিবুর স্যারের বই বা আলিম স্যারের বই থেকে ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদেরকে তুরাব ভাই হচ্ছে আবার লাইভে পড়ায় দিবে। তার মানে তোমরা এখানে 3-4 ধরনের ক্লাস পাচ্ছ। এক্সট্রা সিলেবাসের ক্লাস পাচ্ছ লাইভে, শর্ট সিলেবাসের ক্লাস পাচ্ছ লাইভে, অনুশীলনী সলভ ক্লাস পাচ্ছ লাইভে, আবার এক্সট্রা ইনফো এক্সট্রা বইয়ের উপরেও তোমরা লাইভ ক্লাস পাচ্ছ। 4 ধরনের লাইভ ক্লাস পাচ্ছ তোমরা। আর পরীক্ষাটা একটু বলে দিই, দেখো আমাদের প্রত্যেকটা পরীক্ষার সাথে কিন্তু জিকে ইংলিশ অ্যাড করা হয়েছে। সো তুমি প্রত্যেক দিনই অল্প অল্প করে তোমার জিকে ইংলিশও পড়া হবে। যেমন দেখো যেই দিন উদ্ভিদ প্রজননের পরীক্ষা হবে তার সাথে দেখো সেন্টেন্স কারেকশনের উপরে হচ্ছে পরীক্ষা আছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া তাহলে কি আপনারা জিকে ইংলিশ পড়াবেন না? অবশ্যই জিকে ইংলিশ আমরা পড়াবো, কিন্তু আমরা চাচ্ছি তোমরা নিজেরাও প্রত্যেকটা পরীক্ষায় অল্প অল্প করে জিকে ইংলিশ নিজেরা পড়ো, একটু প্রিপারেশন আগায় রাখো। বুঝতে পারছো? প্রত্যেকটা পরীক্ষায় জিকে ইংলিশ অ্যাড করে দিচ্ছে। যেমন দেখো যেদিন তড়িৎ রসায়নের উপরে পরীক্ষা হবে, দেখো সেই দিন তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এফ থেকে আই পর্যন্ত, অর্থাৎ এফ থেকে আই পর্যন্ত এই যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অর্থাৎ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এফ দিয়ে শুরু হয়েছে, এরকম এফ থেকে আই পর্যন্ত সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে কিন্তু পরীক্ষা থাকবে তড়িৎ রসায়নের সাথে। দ্যাট মিনস ডেইলি মেইন পরীক্ষার পাশাপাশি জিকে ইংলিশের উপরে ছোট ছোট পরীক্ষা থাকবে, যাতে তোমরা প্রত্যেক দিনই যাতে জিকে ইংলিশটাও টাচে থাকো। এবং আমরা তো ক্লাসে পড়াবোই, জিকে ইংলিশ আলাদা করে পড়াবো, কিন্তু তোমরা যাতে প্রত্যেকদিন টাচে থাকো, ঠিক আছে? আর হচ্ছে আর কি আর হলো প্রত্যেকটা পরীক্ষা তোমরা এই যে দেখো
রাত 8:30 থেকে পরের দিন হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে তোমরা দিতে পারবা। এর মধ্যে দিলে লিডার বোর্ডে নাম থাকবে, এর বাইরেও তোমরা দিতে পারবা, কিন্তু সেই ক্ষেত্রে লিডার বোর্ডে নামটা আসবে না। আর আমাদের প্রত্যেকটা পরীক্ষার পরে আমরা কিন্তু সলভ শিট, ব্যাখ্যা সহ সলভ শিট দিব। তার মানে আমাদের পরীক্ষা দেওয়ার পর সলভ শিটে কিন্তু এক্সপ্লেনেশন থাকবে, তোমার যেটা ভুল হইলো তুমি কিন্তু এক্সপ্লেনেশন থেকে দেখে নিতে পারবা যে কেন ভুল হইলো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে জিনিস আর কি। ঠিক আছে, এখন তোমাদের রিজভি ভাই হচ্ছে একটু কথা বলবে। আর ভর্তি কিন্তু চলমান, ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারো, আমাদের পেজ থেকে ভর্তি হতে পারো, কোনো টেনশন নাই। আর 3 ধরনের, এখনো ভর্তি হইলে তোমরা 3 ধরনের আর্কাইভ ক্লাসও পাবা। কারো যদি মনে হয় ভাই আমি লাইভ ক্লাসের আগে 9 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আমি এর আগেই ভাই ক্লাস করে আগায় রাখতে চাই, 3 ধরনের আর্কাইভ ক্লাস আছে। 3 ধরনের কি কি? গত বছর আমাদের প্রয়াস 3.1 এর হচ্ছে আর্কাইভ ক্লাস আছে, গত বছর রিজবিদের নেওয়া দুরন্ত ডিএমসিএন এর হচ্ছে আর্কাইভ ক্লাস আছে। আবার আমরা প্রি মেডিকেলে যে ডিটেলস ক্লাস নিছি এই বছর প্রি মেডিকেলে 24-এর জন্য, সেটার আর্কাইভ ক্লাস পাবা ওয়েবসাইট থেকে। অর্থাৎ 3টা আর্কাইভ ক্লাস তুমি দেখতে পারবা ভর্তি হইলি। তো সব ধরনের আছে, 4 ধরনের লাইভ ক্লাস আর সাথে 3 ধরনের হচ্ছে আর্কাইভ ক্লাস। এই 3 ধরনের আর্কাইভ ক্লাসের মধ্যে আমাদের প্রয়াসের ক্লাসগুলো হচ্ছে ডিটেলস আর্কাইভ ক্লাস, রিজবিদেরটা হচ্ছে একদম প্রিসাইজ আর্কাইভ ক্লাস, আর হচ্ছে প্রি মেডিকেল আর্কাইভ ক্লাস। মানে আর্কাইভ ক্লাসও 3 টাইপের। তাহলে বুঝছো, মানে তোমার যার যে ধরনের চাহিদা সে সবকিছু এখানে ইনশাল্লাহ হচ্ছে আমরা ফিল আপ করবো। ঠিক আছে, এখন রিজবি একটু কথা বলবে। আমি কিছু ইনসিডেন্ট নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে, এই যে এক্সামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই এক্সামগুলোতে আসলে কত পেতে হবে তোমার ভালো প্রিপারেশনের জন্য? তুমি তো বই পড়লা, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করলা, অনুশীলনী সলভ করছো, প্র্যাকটিস বুক দেখছো, বাট তোমার নাম্বারটা আসলে অলওয়েজ ট্রাই করবা যেন 80% মার্কস থাকে। এবার 80% মার্কসের কথা শুনে প্রথম কয়েকটা পরীক্ষা দিয়ে তুমি চূড়ান্ত হতাশায় চলে যাবা, কারণ তুমি শুরুটা করছো 50% দিয়ে, শুরুটা করছো 60% দিয়ে। এমন হতে পারে যে আমি 50-এ 25-এর উপরে তুলতে পারতেছি না, আমি কি ছেড়ে দিব কিনা? না, এই 2 দিন দেখে ছেড়ে দেওয়াটা বোকামি। তুমি ট্রাই করবা, তুমি অন্তত 1 মাস ট্রাই করবা 80%-এর ঘরে পৌঁছানোর জন্য। আর যারা প্রথম পরীক্ষা দিয়ে 50-এ 40 করে পেয়ে যাবা, তারা চেষ্টা করবা আরো বেশি 90% যেন গেইন করা যায়। কিভাবে গেইন করতে পারবা? প্রত্যেকদিন যে জিকে ইংলিশটা থাকে এখান থেকে কিন্তু 10 নাম্বারের মতো থাকবে, আর আমাদের যে বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি থাকবে এখান থেকে 40 নাম্বার থাকবে। কেউ যদি একদমই জিকে ইংলিশ না পড়ো, তাহলে কি হবে? তুমি নাম্বার তুলতে পারবা না। তুমি আমার ক্লাস যত ভালো মতনে করো, এরপর ওই ক্লাসের উপরে তুমি প্র্যাকটিস বুক সলভ সব কিছু করে ফেললা, কিন্তু তুমি জিকে ইংলিশের 10টা প্রশ্ন টোটালি প্র্যাকটিস করলা না, তাহলে তুমি নাম্বার তুলতে পারবা না। তো মেক শিওর করতে হবে প্রত্যেক দিন যেই টপিকটা তোমার দেওয়া হচ্ছে, আমাদের বই তোমার কাছে থাকলে খুব ভালো, এখান থেকে পড়বা, না থাকলে তুমি তোমার ইচ্ছা মতো বই থেকে ওই টপিকটা ধরে পড়ে নিবা, পড়ে তারপর পরীক্ষা দিবা। মনে থাকবে এই কথাটা। সেকেন্ড কথায় আসি। সেকেন্ড কথা যেন কি বলবো, এটা একটু ভুলে গেলাম। মার্কস বাড়াবে তুমি ধীরে ধীরে হচ্ছে তুমি নিজেকে আপডেট করবা। তুমি আজকে 25 পাইছো, কালকেই তুমি যদি চাও যে আমি 40 পাই যাবো, দেখবা এটা পসিবল নাও হতে পারে। তুমি ট্রাই করবা আমি ঠিক আছে 30-এর ঘরে ঢুকি, 50-এ 30 পাইতে হবে আমাকে যে কোনো মূল্যে, এবং এই 30-এর কম আমি কখনোই নামবো না। আরে ভাই, একটা তো মাত্র চ্যাপ্টার, একটা বা 2টা চ্যাপ্টারের কয়টার পেজ? ভালো মতনে পড়লে এখান থেকে প্রশ্ন আসবে না সব? আমি তো বলেই দিচ্ছি যে এখান থেকে প্রশ্ন, কেন পারবা না? ট্রাই করলে সবকিছুই পসিবল। ঠিক আছে, আচ্ছা আমার আরেকটা কথা বলতে আসলাম, ভুলে গেছি, ওটা মাথায় আসুক। অন্তরকে একটু মাইকটা দিই। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমাদের এই যে আরটিডিএস লাইভ, এটা হচ্ছে আমাদের, তুমি যদি গুগলে যে লিখো, ক্রোম ব্রাউজারে গুগলে যে লিখলে আরটিডিএস লাইভ পাবা। এই যে এখানে আসবা, এখান থেকে এসে এখানে যে লগ ইন বা রেজিস্ট্রেশন করে ফেলবা, তারপরে আমাদের কোর্স কিনতে পারবে। যে নিচের দিকে গেলে এখান থেকে কোর্স কেনা যাবে। ঠিক আছে, এই যে এখানে লগ ইন থাকে, আমার লগ ইন করা আছে জন্য ড্যাশবোর্ড দেখাচ্ছে। তোমাদেরকে একটু দেখাই দেই তোমাদেরকে। হ্যাঁ, সেকেন্ড টাইমার অবশ্যই পারবে। এখানে দেখো, এখানে আমার যেমন দেখো 2টা কোর্স কেনা আছে, এখানে দেখো আমার 2টা কোর্স কেনা আছে, এই জন্য এই দুটো শো করতেছে। তোমরা যখন 24 ব্যাচ 24 ব্যাচে যারা কেনা থাকবে, আমি আসলে এইচএসসি 25 ব্যাচের কোর্সটা কিনছিলাম, বুঝছো? এই জন্য এখানে 25 আর 24 অ্যাড করা আছে। 24 ব্যাচের কোর্সটা আর্কাইভ হিসেবে আছে। আর এবং এটা কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য। ঠিক আছে, দেখো মেডিকেল কোর্স ফর এইচএসসি 23 এবং 24। ঠিক আছে, এখন খেয়াল করো একটা জিনিস, তুমি যখন 24 ব্যাচ যখন এখানে কোর্স থাকবে, তখন 3টা আর্কাইভ ক্লাস অ্যাড হবে, এবং এখানে তুমি জয়েন করার পর এখানে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এগুলোতেও জয়েন করে ফেলতে পারবে খুব সুন্দরভাবে, কোনো টেনশন নাই। এবং এখানে দেখো তুমি সিলেক্ট করবা, যেমন ধরো রসায়ন প্রথম পত্র, তারপর এখানে ধরো শুরু করবা, তখন এই যে এখানে কিন্তু আলটিমেটলি ক্লাস আসবে। ঠিক আছে, এই যে এখানে ধরো মূলের পর্যাবৃত্ত ধর্ম, এই যে এরকম করে দেওয়ার পরে কিন্তু ক্লাস আসবে। এই যে ক্লাস চলে আসছে, আর্কাইভ ক্লাস চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে তুমি যদি ক্লিক করো তাহলে এখানে লোড হয়ে শুরু হয়ে যাবে ক্লাস। এই যে দেখো, এই যে মাইনুল ভাইকে দেখা যাচ্ছে। কি কে জানি বলছে আমি নাকি অনেক বড় ক্লাস নেই, কয় ঘন্টার ক্লাস একটু দেখা। এই 2 ঘন্টা 2 মিনিট। ঠিক আছে, এই যে 2 ঘন্টা 2 মিনিট। আর তুমি যদি বলো ভাই 2 মিনিট বেশি নিছে, তাহলে তো বিপদ। আচ্ছা, এই যে 2 দেখি,
টু হচ্ছে 2 ঘন্টা বেড়ে গেছে কিন্তু আমি বলছি বেশি হলে 2 ঘন্টা 15। এই যে 2 ঘন্টা 2 মিনিট, এটা বিশাল চ্যাপ্টার, বুঝছো? আর এটা তো প্রি মেডিকেলের ক্লাস, বুঝছো না? প্রি মেডিকেলের ক্লাস একটু লম্বা হয়, কারণ স্টুডেন্টদেরকে বিস্তারিত বুঝিয়ে বুঝিয়ে পড়াইতে হয়। তো এরকম করে তুমি কিন্তু সুন্দরভাবে আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, তো আর হচ্ছে বইগুলো কিনতে হবে ই শপ থেকে। ই শপে গেলে তুমি এখানে, এই যে এখানে বই দেখা থাকবে, এখানে তুমি সুন্দরভাবে বইয়ের বান্ডেলগুলো আছে, বইয়ের বান্ডেলগুলো তুমি কিনতে পারবা। যেমন এটা হচ্ছে 14টা বইয়ের বান্ডেল, এটা হচ্ছে 6টা বইয়ের বান্ডেল, এটা হচ্ছে 4টা বইয়ের বান্ডেল। কারো যদি ওই ব্যাপারে যুক্ত হতে কোনো সমস্যা থাকে, বই কিনতে কোনো ইস্যু থাকে, তুমি ডিএমসি স্টেশন টেক টিম যে পেজটা আছে সেই পেজে মেসেজ দিয়ে জানাবা। আমি কালকে সারা রাত এই পেজের মেসেজে রিপ্লাই দিছি। তোমরা অনেকেই আমার ভয়েস শুনছো, ঠিক আছে? অনেকেই আমার ভয়েস শুনছো। যারা বলছো যে আগে রিপ্লাই কোনো কারণে পাও নাই, তারাও গতকালকের মধ্যে সব রিপ্লাই পেয়ে গেছো, ঠিক আছে? আমরা আরও প্রবলেম সলভ করবো এবং সবার সমস্যার সমাধান করে ফেলবো, এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ওকে রিজভি? আমি আরেকটা ব্যাপার যেটা বলতে চাইছিলাম ভুলে গেছিলাম, এটা মনে পড়ছে। তোমরা অনেকেই আসলে অফলাইনে এক্সাম ব্যাচে ভর্তি এবং তোমরা জানতে চাও যে আপনাদের অনলাইনে ক্লাসগুলো আমি করতে চাই, কিন্তু অফলাইনে এক্সাম ব্যাচের সাথে এটা কিভাবে সমন্বয় করব। ওইখানে তো ডিফারেন্ট এক্সাম, আপনার এখানে ডিফারেন্ট এক্সাম, আমি কিভাবে এটা একসাথেই করব। আচ্ছা, ওটা পরে একটু মনে করাই দিস, আমি এটার উত্তরটা দিয়ে নেই। এটার উত্তর হচ্ছে, দেখো, প্রথমত তুমি যেখানেই কোচিং করো তোমাকে প্রথমে একটা প্রায়োরিটি লিস্ট সাজাইতে হবে যে এইটা আমার 1 নাম্বার প্রায়োরিটি। তোমার 1 নাম্বার প্রায়োরিটিতে যদি আমরা থেকে থাকি, তাহলে আমি বলবো যে আমাদের ক্লাস, আমাদের এক্সাম, এটা তোমার জন্য মাস্ট। এইটা কোনোভাবেই তুমি মানে ইগনোর করতে পারবা না, কম পড়ে পরীক্ষা দিতে পারবা না। আর তুমি অফলাইনে একটা এক্সাম ব্যাচে ভর্তি আছো মনে করো, আমি তো অবশ্যই ডিসকারেজ করবো যদি আমাদের ক্লাস করো, অফলাইনে আর কোনো ক্লাস করার দরকার নেই। কারণ অফলাইনে ক্লাস তোমার যেতে আসতে ক্লাস করতেও টাইম নষ্ট আছে, প্লাস টাইম নষ্ট বলবো না, মানে টাইম খরচ আছে, প্লাস রাতে আবার আমাদের ক্লাস করা। তো যে কোনো একটা যদি চুজ করতে বলো, আমি পার্সোনালি তোমাকে বড় ভাই হিসেবে যদি সাজেশন দিই, বলবো যে এখানে এই টিচার প্যানেল ক্লাস করো, কারণ আমি নিজে তাদের প্রতি কনফিডেন্ট। আচ্ছা, যে কথা বলছিলাম, তো তুমি প্রথম দিকে আমাদেরটা যদি 100% ফলো করো, শুরুতে যে প্রবলেমটা হবে, কমন পড়বে না। কমন কি পড়বে না? অন্য রুটিনে পরীক্ষা হচ্ছে এক্সাম ব্যাচে, তো শুরুর পরীক্ষাগুলোতে তুমি আসলে গিয়ে পার্টিসিপেট করতে পারো, বা তুমি এরকম করে চিন্তা করতে পারো যে আমার হাতে তো একদিন টাইম আছে, এই একদিন টাইমে আমি 2 ঘন্টা সময় রাখবো ওই অফলাইন এক্সাম ব্যাচের জন্য, আর বাকি যে 16 ঘন্টা পড়ার টাইম থাকতেছে আমার, এই 16 ঘন্টা আমি আরটিডিএস এর জন্য পড়বো, ঠিক আছে? আর 2 ঘন্টা আমি অফলাইনটার জন্য পড়বো। 2 ঘন্টায় জাস্ট ওই চ্যাপ্টারটা কোনো মতো উল্টে গিয়ে তুমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে গেলা। রাহাত ভাই যেটা বলতেছে, এটা ধরো যারা হায়ার ক্যাটাগরিতে আছো, যারা বেশি লোড নিতে পারো, যে ভাই আমি ক্লাস না আমি ওই 2 ঘন্টা নিজে না দেখে আমি ক্লাস করে পরে আবার দেখবো, এরকম যদি হয় তাহলে আর্কাইভ ক্লাস থেকে দেখতে পারো। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময় ম্যানেজ করা অধিকাংশের জন্যই খুবই টাফ। আমরা তো সব দিয়ে রাখছি, সবাইকেই তো সব দেওয়া থাকে, সবাইকেই তো সেম সার্ভিস দেওয়া হয়, সবাই তো ভালো রেজাল্ট করতে পারে না, কারণ সবার টাইম ম্যানেজমেন্ট, সবার লোড নেওয়ার ক্যাপাসিটি একরকম না, তাই না? তো আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে এভারেজ যারা আছো তোমাদের সবার জন্য, সেটা হচ্ছে যে তুমি যেটা করতে পারো, 2 ঘন্টা সময় রাখতে পারো ওই অফলাইনের রুটিনে। 2 ঘন্টা তুমি পড়াশোনা করলা, তারপর অফলাইনে গিয়ে পরীক্ষা দিলা। অথবা তুমি 2 ঘন্টা সময় দিতে পারলা না, কোনো সমস্যা নেই, গিয়ে পরীক্ষা দিলা, দিয়ে হচ্ছে তুমি প্রশ্নগুলোর সাথে, যেহেতু টাকা দিয়ে ভর্তি হইছো, তুমি প্রশ্নগুলোর সাথে মিলায় দেখলা, বা ব্যাখ্যাগুলো যদি দেয়, বা এরকম তো নাই বোধ হয়, বাট প্রশ্নগুলো তুমি জাস্ট ফেস করলা। এই প্রবলেমটা কয়েকদিন পরে সলভ হয়ে যাবে। এই প্রবলেমটা দেখবা কিছুদিন পর যাওয়ার পরে এমন হবে যে কয়েকদিন আগে তুমি রোড টু ডিএমসি বা ডিএমসি আরটিডিএস এ আমাদের এই ক্লাসটা করছো, এই ক্লাসটার উপর এক্সাম দিছো, আজকে অফলাইনে এটার উপর এক্সাম, তো তখন তোমার আর এক্সট্রা করে ওইটা পড়তে হচ্ছে না, যেহেতু তুমি 4-5 দিন আগে ওইটা পড়ছো। কিছুদিন পর এটা সলভ হবে, শুরুর দিকে একটু প্রবলেমে পড়বা। এই হচ্ছে, এইভাবে একটু ব্যালেন্স করে আগাইতে হবে। তবে তোমার যেটা সেকেন্ড প্রায়োরিটি, সেটা যদি অফলাইন এক্সাম ব্যাচ হয়ে থাকে, ওইটার নাম্বারের দিকে তাকিয়ে তুমি হতাশ বা আনন্দিত হবে না যে আল্লাহ এটাতে তো আমি 50-এ মাত্র 12 পাইছি, কারণ তুমি কিছু পড়ারই টাইম পাও নাই। কিন্তু এই যে এই 50টা প্রশ্ন পরীক্ষা দিচ্ছ, এটা যখন আবার আমার এখানে যখন আরটিডিএস যখন এক্সাম দিবা, তখন যেন এই ভুলগুলো আবার না করো, এইটা থাকবে তোমার টার্গেট। বুঝাইতে পারছি আমি? এইভাবে দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। রাহাত বোধহয় এটা এখানে একটু অ্যাড করবে। আমি হচ্ছে ব্যালেন্স নিয়ে আসলে তো রিজভি অনেক সুন্দর করে বলছে, শুধু একটা কথা বলে আমার হঠাৎ করে এটা মনে পড়ছে, তোমাদের একটা খুব বাজে অভ্যাস আছে, এই অ্যাডমিশনের সময় দেখা যায় না পড়ে পরীক্ষা দেওয়ার অভ্যাস। অনেকে করে কি, অনেক পণ্ডিত ব্যক্তি আছে, ভাই আমি এই চ্যাপ্টারটা পারি, এতে করে সে কি করে, সে পরীক্ষার আগে চিলটিল করে, পড়াশোনা করে না, পরীক্ষা দিয়ে দেখা গেছে যে 50-এ ধরো কথার কথা 40ও পেয়ে গেছে। তার না একটা ফেক কনফিডেন্স চলে আসে যে তার মানে আমি না পড়লেও তো 50-এ 40 পেয়ে গেছি, তাহলে তো আমি মেডিকেলের জন্য মনে হয় চান্স পেয়ে গেছি। এই ফেক কনফিডেন্সটাই কিন্তু দেখা যাবে তোমার অ্যাডমিশনের স্বপ্নটাকে ডিস্ট্রয় করে ফেলবে। দেখো এখানে যে ডেইলি এক্সামগুলো হয়,
বা ধরো তোমার অফলাইন কোচিং এ তুমি ডেইলি এক্সাম দিচ্ছ, শুরুর দিকে কয়টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়? একটা চ্যাপ্টার। ভাই অনেক সময় একটা চ্যাপ্টার না পড়লেও যদি আগে একটু মোটামুটি পড়া থাকে 50-এ 40 তোলা সম্ভব। কিন্তু এটা দেখে তুমি ভাবতেছো যে তার মানে আসল পরীক্ষাও যদি আমি না পড়ে পরীক্ষা দেই আমার মনে হয় এরকমই মানে 100তে মনে হয় 70-80 এমনি পাবো। এটাই হচ্ছে ভুল। যতই পণ্ডিত হও না কেন, যাই হও না কেন, অবশ্যই পড়ে পরীক্ষা দিবা। কারণ তুমি যদি একটা পরীক্ষা না পড়ে পরীক্ষা দাও, দেখবা তোমার পরের পরীক্ষার আগেও পড়তে মন যাবে না, মনে হবে যাচ্ছে এটাও আমি একটু না পড়ে পরীক্ষা দিই, দেখি কত পাই। এরকম করে 2-3টা পরীক্ষা এরকম দিলে তুমি অভ্যাসের মধ্যে পড়ে যাবা। দেখা যাবে যে না পড়ে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি হয়ে গেছে তোমার মধ্যে। এবং যেহেতু একটা একটা করে চ্যাপ্টারে পরীক্ষা হচ্ছে, না পড়েও দেখা যাবে তুমি 50-এর মধ্যে হয়তো বা 30, 35, 40 পাচ্ছ, পেয়ে তুমি তো খুব খুশি যে আরে তার মানে না পড়ে দিলেও মনে হয় মেডিকেল হয়ে যাবে। পরে দেখবা আসল যখন পরীক্ষা হবে, পুরো 6টা বই সাথে জিকে ইংলিশের উপরে পরীক্ষা, না পড়ে এই অভ্যাসের কারণে দেখা যাবে যে তোমার পরীক্ষা একদম ডিজাস্টার হয়ে গেছে। বুঝছো? এই জন্য তুমি যতই পারো, কেউ কম পারো বা কেউ বেশি পারো, অবশ্যই পড়ে প্রত্যেকটা পরীক্ষা দিবা। না পড়ে পরীক্ষা দেওয়ার অভ্যাস যদি গড়ে তুলো তাহলে কিন্তু একদম মনে করো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু মনে করায় দিলাম। অন্তর, এই পিছনে একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? তোমরা অনেকে বলছো যে ভাই আপনাদের টিচার প্যানেলে কোনো আপু নাই, তো এখানে অনেকগুলো আপু দেখা যাচ্ছে, ওরা ভবিষ্যতে টিচার হবে। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, তোমাদের সময় হবে না, ভবিষ্যতে হবে। কারণ ওরা আমাদের প্রোগ্রাম থেকে চান্স পাওয়া, এবং এখানে অধিকাংশই সবাই ডিএমসিয়ান। ঠিক আছে, এবং সবাই, এবং এর মধ্যে যে আদ্রিতা, ও আমাদের অলরেডি একাডেমিক ব্যাচে ক্লাসও নেয়। বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। তো তোমরাও সামনে হবা, তোমাদের জন্য অবারিত সুযোগ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আগেই বলে রাখতেছি, তবে একটু এক্সপেরিয়েন্স হতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর এই ছবিগুলোর পেছনে দেখতে পাচ্ছ তুমি, পেছনে ভালো মতো দেখতে পাচ্ছ কিনা, সব অ্যাপ্রন পরা, পুরো অডিটোরিয়াম ফুল। দেখতে পাচ্ছ? এটা 23 ব্যাচের, 23 এবং 22, দুইটা ব্যাচের পুরো ফুল অডিটোরিয়াম, একদম হাউসফুল, মানে কানায় কানায় পূর্ণ। দেখতে পাচ্ছ তো ব্যাপারটা? সামনেবার এই হল রুমে হবে না, আমরা অলরেডি হল রুম খোঁজা শুরু করে দিছি। বুঝতে পারছো যে সামনেবার আমরা কই করব, খুব টেনশনে আছি, কারণ এটা দিয়ে তো সামনেবার আর হবে না। ঠিক আছে, গত বছর 900+ স্টুডেন্ট কিন্তু ছিল মেডিকেল এবং ডেন্টালে, যারা আমাদের কোর্সেস থেকে চান্স পাওয়া। তো সামনেবার কারা? তোমরা। তো এটা তো তোমরা এমনিই ব্রেক করে ফেলবা। ঠিক আছে, গত বছর 3000-এর মধ্যে থেকে 900+ চান্স ছিল। তো এবার এখনই কোর্স, মানে আজকে ওরিয়েন্টেশন হচ্ছে, অলরেডি 3500 স্টুডেন্ট যুক্ত আছে। তার মানে তো সৃষ্টিকর্তা যদি কৃপা করে, রহমত করে, তাহলে তো এটা অবশ্যই, মানে বুঝতেই পারতেছো, এটা তো মানে 900 এই হলে আর আটবে না। আমরা নতুন হল অলরেডি খোঁজা শুরু করে দিয়েছি। গত বছর মানে 3000-এর মধ্যে 900+ চান্স পেয়েছে, মানে প্রায় প্রতি 3 জনে একজন। আর এই বছর অলরেডি 3500+, এবং আমি যেটা দেখতেছি আমাদের 9 তারিখে প্রথম ক্লাস শুরুর আগেই সংখ্যাটা 4-4500 ক্রস করে যাবে, এটা আমি বুঝতেছি যেটা আসলে। তো বুঝতেই পারতেছো অলরেডি এই বছর ভর্তির যেমন রেকর্ড ভেঙে গেছে, আমি বিশ্বাস করি যদি প্রতি 3 জনে যদি এই বছরে একজনও যদি চান্স পায়, সেই রেশিও যদি সেম থাকে, অলরেডি এই বছরে ধরো 4500 হয়ে গেলে কিন্তু 1500। তো এই অডিটোরিয়ামে সিট হচ্ছে 1000 জনের জন্য সিট ধরে, বুঝছো? 1100, 1000 বা 1100। তার মানে অলরেডি আসলে মানে কিছু করার নাই আমাদের। এই বছর তোমরা বাধ্য করবো আমাদেরকে সেলিব্রেশনে আরো বেশি খরচ করার জন্য, আরো বড় হচ্ছে অডিটোরিয়াম ভাড়া করতে হবে। বাট এই মধুর সমস্যাতেই আমরা পড়তে চাই। আমরা চাই তোমাদের জন্য টাকা খরচ করতে, আমরা চাই যে আমরা বাধ্য হই যাতে আরো বড় অডিটোরিয়াম ভাড়া করতে। নিজেদের পকেট থেকে দরকার বলে আমরা টাকা দিব, কিন্তু স্টিল চাই তোমাদেরকে, তোমাদের বাবা মা সহ আমরা সম্মানিত করতে, যাতে অনেক বিশাল অডিটোরিয়ামে একদম মনে করে হচ্ছে তোমাদেরকে আমরা আরো বড় করে গ্র্যান্ড সেলিব্রেশন করতে পারি। ঠিক আছে, তো আমরা তাহলে লাস্টের স্লাইডটা একটু দেখাই। আমরা একদম শেষে চলে আসছি। আমি আজকে আসলে হচ্ছে খুব তেমন একটা সময় পাই নাই। পোলাপাইন মনে করছে হচ্ছে কোর্স সম্পর্কে জানার চাইতে পাশাপাশি খালি জানতে চাইছে আমি মেকআপ কি ইউজ করি। তো হচ্ছে মেকআপ বক্স আমরা হচ্ছে আনবক্সিং করবো, সেটা হচ্ছে তোমরা হচ্ছে সেলিব্রেশন প্রোগ্রামে। ওকে, তো আগে চান্স পাইতে হবে, তারপর আমি দেখাবো যাচ্ছে আমি মেকআপে কি কি ইউজ করি। আচ্ছা, কথা সেটা না, যেটা কথা সেটা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ভাই পরীক্ষাতে কি বলে পুরস্কারের ব্যবস্থা আছে কিনা। দেখো হচ্ছে আমরা ছোটখাটো পরীক্ষা নেই, অনেক সময় দেখা যায় হচ্ছে ইয়েতে প্রাইভেট গ্রুপে, পাবলিক গ্রুপে, সব জায়গাতে আমাদের হচ্ছে পুরস্কারের ব্যবস্থা থাকে। সেই হিসেবে আমাদের যে হচ্ছে রিভিউ এক্সাম যেগুলো থাকবে, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে প্রতি 1 সপ্তাহ পর পর নিচ্ছি বা 10 দিন পর পর, এই রিভিউ এক্সামগুলোতে টপ কয়েকজনের জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা থাকবে। ঠিক আছে, তো তোমার এই জায়গাতে হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কয়েকজন কমেন্ট করতেছে ভাই অমুক ভাইয়ের ক্লাস দেন না, অন্তর ভাইয়ের ক্লাস দিচ্ছেন কিনা। দেখো শুরুর দিকে হচ্ছে এই জিনিসগুলো আমি বলতেছি, মন খারাপ করিস না। সেটা হচ্ছে বলতেছে ভাই অন্তর ভাইয়ের ক্লাস বেশি দেন নাই কেন শুরুতে হচ্ছে দেখো সবকিছু যে হচ্ছে অন্তর ভাই যে মোটামুটি সবকিছু ম্যানেজ করতেছে, সেটা তো বুঝতে পারতেছো। এখন শুরুতে যদি অন্তর ভাইকে ক্লাসে পাঠায় দেই, তাহলে শুধু ক্লাসই হবে আর কিছুই হবে না।
বুঝতে পারছো ব্যাপারটা? এই কারণে অন্তর ভাই অবশ্যই ক্লাস নেবেন, কিন্তু সেটা হয়তো কয়েকদিন পরে, ঠিক আছে? সব ভাইয়ের ক্লাস নেবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, তোমরা যেটা চিন্তা করতেছো যে ভাই যে অমুক ভাইয়ের ক্লাস বুঝবো কিনা বা ওই ভাইয়ের ক্লাস ভালো হবে কিনা, আমি এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আরটিডিএস টিচার প্যানেলে যেই ভাইয়ারা ক্লাস নেবেন, ঠিক আছে, প্রত্যেকেই তাদের জায়গা থেকে বেস্টটা দিবেন, ঠিক আছে? এবং প্রত্যেকের ক্লাসই তোমার কাছে ভালো লাগবে। সেই জায়গাতে কারো কারো থাকতে পারে যে পার্সোনাল চয়েস, যে ভাই আমি অমুক ভাইয়ের ক্লাসটা একটু বেশি বুঝি, হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। সেই ক্ষেত্রে তুমি কিন্তু আর্কাইভ থেকে আবার ক্লাস দেখে নিতে পারবে, আগের বছরের ক্লাস। ওকে, টেনশনের কোনো কারণ নাই, মানে অপশন অনেক, ঠিক আছে? তো এই জায়গা থেকে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমরা তোমাদের যেটা দরকার সবই এখানে পাবা। ওকে, আর আমি আগেও বলছি, আবার বলতেছি, তোমাদের যেসব জায়গাতে পেইড গ্রুপে যেসব জায়গাতে সমস্যা আছে, সেটা হচ্ছে অন্তর ভাই একক সন্ধ্যার মাধ্যমে সেটা হচ্ছে অবশ্যই সমাধান করে দিবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? পিছনে অন্তর হচ্ছে খুব সুন্দর একটা কথা লিখতেছে, ও কথা লেখাটা আসলে শেষ করুক। আমরা এটার সূত্র ধরে আসলে তোমাদেরকে শেষ করে দিতে চাচ্ছি সুন্দর করে একটা কথা বলে। দেখো পিছনে অন্তর ভাই একটা শপথ বাক্য, হ্যাঁ, খুব সুন্দর করে হচ্ছে লেখছে যে ডিএমসি জয়ের, আমি একটু দেখাই, ডিএমসি জয়ের যাত্রা শুরু হোক ডিএমসিয়ানদের হাত ধরেই। এখানে আজকে তোমরা আমাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছ, প্লাস আমাদের পুরো আরটিডিএস প্যানেলের প্রায় সবাই হচ্ছে, যারা মেইন ক্লাস নেবে সবাই হচ্ছে ডিএমসিয়ান, ঠিক আছে? তো ডিএমসি জয়ের যাত্রা শুরু হোক আমাদের ডিএমসিয়ানদের হাত ধরেই, ঠিক আছে? এই স্লোগানটাই হচ্ছে আজকে আমরা দিতে চাচ্ছি তোমাদেরকে, হয়তো দেখতে পাচ্ছ বোর্ডে। আচ্ছা, তো আমরা তোমাদেরকে একটা সুন্দর এখন একটা শপথ বাক্য পাঠ করাবো। তো এর জন্য আমি হচ্ছে রিজবিকে হচ্ছে এটাকে কি বলবো, মঞ্চ বা ফ্লোরে ডেকে নিচ্ছি। তো রিজবি হচ্ছে সুন্দর করে বলবে এবং আমরা বাকি ভাইয়েরা হচ্ছে থাকবো। দেখো, এই শপথের যে ব্যাপারটা, এটা আসলে অনুভবে নিতে হবে। কেমন, এটা শুধুমাত্র দৃশ্যমান কিছু না। আমরা জানি যে তোমরা যারা শেষ পর্যন্ত আছো, তোমরা আমাদের কথা মানার জন্য তোমাদের আগ্রহ আছে, সামনের সময়টাতেও মানবা। আর যারা সময়ের প্রয়োজনে এসেছিল, সময়ের প্রয়োজনে মোটামুটি জানতে পেরেছে, ওরা চলে গিয়েছে। তোমরা যারা শুনছো আমাকে, তোমরা এখন তীব্রভাবে অনুভব করার চেষ্টা করবা তোমার স্বপ্নকে, এবং সেই স্বপ্ন পূরণের জন্যে তোমার যে করণীয় সেই ব্যাপারটাকে আমরা এই শপথের মধ্য দিয়ে নিশ্চিত করব যেন আমাদের সামনের সময়টা ভালো যায়। এবং যখনই আমাদের লো ফিল হবে, যখনই মনে হবে আমি পারবো না, তখনই মনে করব যে আমি তো একা না, আমার সাথে তো আরটিডিএস পুরো টিমটা আমার সাথে আছে, হয়তো বা সশরীরে নাই কিন্তু অনুভবে আছে, ঠিক আছে? তো আমরা শুধু তোমাদের মাত্র শিক্ষক হতে চাই না, আমরা তোমাদের বড় ভাইও হতে চাই। এবং তোমরা চান্স পাওয়া মানে আমাদের ছোট ভাই বোন চান্স পাওয়া, এভাবেই চিন্তা করি। একটা রেজাল্ট আমাদের মনকে কতখানি আলোড়িত করতে পারে এটা আমরা দেখি সামনের বার যদি ভিডিও করা যায়। কিন্তু ভিডিও করলে যদি মেকি ভাবটা চলে আসে, এই জন্য আর করা হয় না কখনো। তোমাদের রেজাল্ট যখন দেয়, তখন আমাদের হার্টবিট যদি দেখো, এবং এক একটা করে সংবাদ আসতে থাকে, খবর আসতে থাকে, উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়, বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তোমরা আমাকে যারা শুনছো, তোমরা একটু করে চোখ বন্ধ করতে পারো, কারণ আমি মনে করি যে জাগতিক মোহ থেকে দূরে যাওয়ার জন্য চোখ বন্ধের থেকে ভালো উপায় আর কিছু নাই। আমরা চোখ বন্ধ করব, শিক্ষার্থী যারা আছো, এবং ভাইয়া যে কথাগুলো বলবে সেগুলোকে মানার দৃঢ় প্রত্যয় নিয়ে কথাগুলো শুনবো, ঠিক আছে? আর কেউ চাইলে আমরা ছোটবেলার মতো যেভাবে শপথ বাক্য পাঠ করতাম হাতটা সামনে নিয়ে, সেটাও করতে পারি। কেউ চাইলে যদি বুকের মধ্যে হাত রেখে মনে হয় যে না আমার অনুভবটা আরো তীব্র হয়, সেটাও করতে পারি, ঠিক আছে? তাহলে রেডি? ওকে। মহান সৃষ্টিকর্তার কৃপা নিয়ে আমরা আমাদের আগামী 4 মাসের যে কঠিন যাত্রা, সেটার জন্য শপথ বাক্য পাঠ করছি। সৃষ্টিকর্তা যেন আমাদের প্রতি সহায় হন। আমরা যেহেতু আরটিডিএস এর দুরন্ত প্রয়াস ব্যাচে যুক্ত হয়েছি, আমরা ভাইয়াদের কথা দিচ্ছি আগামী 3-4 মাসে আমাদের জন্য যত ক্লাস এবং পরীক্ষা হবে, নিজে সুস্থ থাকার সময় কোনোভাবেই সেগুলো মিস করব না। প্রস্তুতি যেমনই হোক, প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করব। ক্লাসের টাইমে যদি উপস্থিত থাকতে নাও পারি, দ্রুততম সময়ে সেই ক্লাসটা দেখে নিব, রেকর্ড ক্লাসটা। ভাইয়াদের যে গাইডলাইন এবং পরামর্শ, সেগুলো সবসময় মেনে চলবো। এই সময়টাতে শুধুমাত্র পড়াশোনা নয়, বরং জীবনের দৌড়েও এক ধাপ এগিয়ে যাব, সবার সাথে ভালো ব্যবহার করব, মা বাবার দোয়া নিব সবসময়, যার যার ধর্ম অনুযায়ী ধর্মের কাজগুলো করব। আর পড়াশোনাটা যেন সৃষ্টিকর্তা আমাকে মনোযোগের সাথে করার তৌফিক দেন, সেই দোয়া করব। এটুকু কাজ করলেই আশা রাখা যায় আমরা আমাদের যে স্বপ্নের জায়গা সেখানে পৌঁছাতে পারবো, যদি সৃষ্টিকর্তা চান। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমরা এখানে আমাদের শপথটা শেষ করছি। তোমরা সবাই আশা করি ব্যাপারটা অনুধাবন করতে পেরেছো, অনুভব করতে পেরেছো, এবং আমরা সবাই মিলে আজকের ক্লাসে আমরা শিক্ষক হিসেবে একটা অনুভবের জায়গায় যেতে চাই। আমরা যে একটা টিম, আমরা একটা টিম হয়ে কাজ করাটা আসলে
এবং একটা টিমকে আসলে টিম হিসেবে থাকতে পারার যে যোগ্যতাটা, এটা সবার ক্ষেত্রে সবসময় থাকে না, বাট আমরা বন্ধু হয়ে সেটা খুব দারুণভাবে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে। আমার বাকি যে বন্ধুরা আছে, অন্তর ওই দূরে দাঁড়িয়ে অন্তরকেও ডাকবো, সবাই আমরা এখন শিক্ষক হিসেবে হাতে হাত মিলাবো, যেন তোমাদের নিয়ে, এটা অনেক কাছে বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু আমরা পুরোটাই একটা খেলা শুরুর আগে, মাইনুল আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন, আমরা যখন টিম মিটিং করি আমরাও একটা জুড়ে করে চিয়ার্স দিই এবং এইটা আমাদের মোটিভেশনকে অনেক উপরে নিয়ে যায়। এই যাত্রাটা আমার জন্য শিক্ষক হিসেবে ফুটবল খেলার থেকে কম কিছু না, বরং আরো বেশি কিছু। তো সব বন্ধুরা আমার হাতের উপর হাত রাখতে পারিস। মাইনুল একটু এটার ফাঁকে না, এটা আমি একটু ইন্টারফেয়ার করছি কেন আমি বলি। তো দু একজন কমেন্ট করছে ভাই হচ্ছে যে একটু দোয়া দুরুদ পরে বা হচ্ছে এটা ইয়ে করে তারপর শুরু করার জন্য। তোমাদের আমি আশ্বস্ত করতেছি যে আমরা ব্যক্তিগতভাবে, ঠিক আছে, যে হচ্ছে যে আল্লাহর নাম নিয়ে এটা হচ্ছে শুরু করছি এবং এটা মনে করো হচ্ছে সৃষ্টিকর্তার রহমতের আশা করি আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই যে ভাইয়ারা এটা কিভাবে শুরু করলো বা শেষ করলো। ঠিক আছে, এইসব জায়গা থেকে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, এই জিনিসটা আশ্বস্ত করলাম আর কি, নয়তো আবার পরবর্তীতে এক কমেন্ট বারবার করতেছে তো পরে আবার যদি মনে করে। ওকে, আমরা ফিরে যাই। আমার বাকি বন্ধুদের হাত আমার হাতের উপর চাচ্ছি। রাহাত, হাতটা তুই এভাবে দে, ওদের মতো করে, সবার উপরে তুই দে। হ্যাঁ, সো ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যেন আমাদের রহমত দেন, তোমাদেরকে ভালো মতো যেন পড়াইতে পারি এবং আমাদের এই যে দুরন্ত প্রয়াস 4.1 এই ব্যাচটা যেন একটা রেকর্ড বিধ্বংসী, মানে রেকর্ড ভেঙে দিছে গগন বিদারী একটা ব্যাচ হয়, সেই চাওয়া। আমাদের ছবি তোলার জন্য কেউ নেই, তোমরা একটু ছবি তুলো। আমরা হাতটা উড়িয়ে দেই অন্তর, ফুটবলের মতো। সময় দিতে হবে। কি বলবো তুই বল। এই আমরা তো ছবি তোলার জন্য কেউ নাই রুমে, বুঝছো? তোমরা একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে ভাই নিলে তাড়াতাড়ি নেই ভাই, এতক্ষণ পোজ দিয়ে থাকা যায় না। আমার হাত সবার নিচে অন্তর। 1 2 3 চিয়ার্স। ওকে, ভালো ছিল ওরিয়েন্টেশন। ভালো থাকো তোমরা সবাই, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যাতে আমাদের সহায় হন। আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের জন্য দোয়া করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ বকবক করছি আসলে। আশা করি তোমাদের অনেক একটু হলেও উপকারে আসতে পারছে আজকের এই ওরিয়েন্টেশনটা। ঠিক আছে, ইনশাল্লাহ 9 তারিখে রাত 9টায় রিজভি ভাইয়ের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি উদ্ভিদ প্রজননের চ্যাপ্টারটা দিয়ে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর ছবিটা দিও, হ্যাঁ, আমরা এই যে একসাথে যে হাত মিলাই সেটা আসলে আমাদের সামনে আর কেউ ছিল না ছবি তোলার জন্য, স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে আপলোড করে দিও। এই শোনো, হচ্ছে মেইন কথা আরো কিছু আছে, সেটা হচ্ছে এই যে এই 2-3 দিন কি করবে, 2-3 দিন তুমি বইগুলো দাগায় ফেলবা, আর্কাইভ ক্লাসগুলো দেখবা, ঠিক আছে, এবং তোমার যত প্রস্তুতি নেওয়া দরকার সবগুলো প্রস্তুতি নিয়ে ফেলবা। ঠিক আছে, যারা ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে ফেলবা, কারণ আমরা চাই না তোমাদের কোনো ক্লাস মিস হোক। আর তোমাদের পার্সোনাল যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ডিএমসি স্টেশন টেক টিম যে পেজটা আছে ওই পেজের মাধ্যমে সলভ করব, এবং আমি আরো লাইভ নিব তোমাদের গ্রুপের মধ্যে। তোমাদের হাজার হাজার প্রশ্ন, আমি জানি তোমরা এক লাইভ সবাই দেখো না, ঠিক আছে, এটা আমি খুব ভালো করে জানি। এই জন্য আমার একই কথা না হলেও 10 দিন বলা লাগে, আমি তাও বলবো, কিন্তু তাও তোমরা ভালো করো, ঠিক আছে। এবং এই যে এই 2 দিনের মধ্যেও আমি আরেকটা লাইভ করব, তোমাদের সবার প্রবলেম শুনবো, সমস্যা শুনবো এবং রিপ্লাই দিব, ঠিক আছে। যারা এই লাইভে শুরু থেকে দেখো নাই তাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখো। এই লাইভটা তোমার জীবনে মোড় ঘুরে দেওয়ার জন্য একটা মানে সক্ষম আর কি, অনেক ক্ষেত্রেই সক্ষম যদি সৃষ্টিকর্তা চান। আমি কি বুঝাইতে পারছি? ওকে, আর সবাই দ্রুত জয়েন করে ফেলো। 9 তারিখ পর্যন্ত আমাদের যে ডিসকাউন্ট সেটা থাকতেছে, কোনো কুপন কোড নাই, কোনো প্রি বুকিং লাগে না আমাদের, ঠিক আছে। নো কুপন কোড, নো প্রি বুকিং, সরাসরি ওয়েবসাইটে যাবা, কোর্স কিনবা। ভাই পারতেছি না, আমাদের পেজে মেসেজ দিয়ে কিনতে পারবা, নো টেনশন। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে, ঠিক আছে। টিল দেন, গুড বাই।